আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? ফাইনাল ইয়ার 2026-এর আমরা যে প্রোগ্রামটা নামাইছিলাম, তো তার হচ্ছে ম্যাথের আজকে সেকেন্ড ক্লাস। আজকে সেকেন্ড ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের আলিফ ভাইয়া। তোমরা যারা গত ক্লাসটা করেছো তাদের জন্য আজকের ক্লাসটা হচ্ছে যে মানে ওই গত ক্লাসের পর থেকে আজকের ক্লাসটা শুরু হবে। তো যারা হচ্ছে ক্লাসটা করো নাই, কাইন্ডলি হচ্ছে তোমরা আমাদের ওয়েবসাইট থেকে আমাদের আগের যে ক্লাসটা আছে সেই ক্লাসটা করে নিবা। করে দিলে তাহলে আজকের লেকচারটা মানে তোমাদেরকে বুঝতে সুবিধা হবে আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে যে আজকে আমি একটু ব্যস্ত। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু দেরি হয়েছে। পাশাপাশি হচ্ছে আমি আসলে একটু ব্যস্ত, আমার দুইটা কাজ আছে। একটা হচ্ছে পরীক্ষা, আর একটা হচ্ছে গোপন থাকলো তোমাদের জন্য, তোমরা গেস করবো যে আসলে এটা কি কাজ তোমাদের জন্য, ঠিক আছে? আজকে হচ্ছে খুব বেশি অঙ্ক আমরা করাবো না, খুব বেশি আমরা টাইমও নিব না। মোটামুটি আমরা চেষ্টা করব যে 1 ঘন্টার মধ্যে বা 1 ঘন্টা বা 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে হচ্ছে যে এই পুরো জিনিসটা আসলে কমপ্লিট করতে। হ্যাঁ, আমার কালকে আগামীকাল না, আগামীকাল পরের দিন হচ্ছে আমার পরীক্ষা। তো তো আমিও তোমাদের মতো ফাঁকিবাজি করছি আসলে, তো তেমন কোনো কিছু হচ্ছে পড়া হয়নি, এর জন্য আমাকে আসলে ভালো করে পড়তে হবে জিনিসটা, ঠিক আছে? তো তোমরা কারা কারা আসলে ক্লাসের মধ্যে জয়েন করেছো একটু আমাকে একটু জানাও। হ্যাঁ, যারা যারা সালাম দিছো তাদের সবাইকে হচ্ছে ওয়ালাইকুম আসসালাম। তোমরা যারা যারা সালাম দিয়েছো তাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তোমরা কাইন্ডলি ক্লাসটা হচ্ছে তোমাদের ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিবা। আর হচ্ছে আমি একটু গ্রুপের মধ্যে শেয়ার করে দিচ্ছি, ওয়েট এক সেকেন্ড, এক সেকেন্ড। ওকে ওকে, এই ক্লাসগুলো হচ্ছে আমাদের সবগুলো রেকর্ডেড থাকবে। তো যাদের হচ্ছে ক্লাস মিস যাবে, অথবা যারা হচ্ছে যে কোনো কারণে হয়তো ব্যস্ত আছো, এখন ক্লাস করতে চাচ্ছ না, তো তারা হচ্ছে কি তোমরা ওয়েবসাইট থেকে তোমরা হচ্ছে দেখে দিবা, ঠিক আছে? দ্রুত আমরা একটু অপেক্ষা করি জয়েন হওয়ার জন্য সবাই। ওরা কয়জন জয়েন আছে আমরা একটু দেখে নিই। হ্যাঁ, মোটামুটি আমরা বেশ ভালো কয়েকজন আমরা জয়েন করেছি। তোমরা একটু রেসপন্সিভ হবে ইনশাল্লাহ। যারা যারা সালাম দিচ্ছ, যারা যারা সালাম দিচ্ছ তাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আহ, একজন জিজ্ঞেস করছে যে কেমন আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের দয়ায় ভালো আছি, ঠিক আছে? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? তোমাদের পড়াশোনা কেমন চলতেছে? ম্যাথ নিয়ে নিশ্চয়ই অনেক বেশি প্যারা খাও। সো প্যারা খাওয়া যাবে না আসলে, ঠিক আছে? আচ্ছা, আমরা হচ্ছে আর কথা বাড়াবো না। যতজনই আসছি আমরা, আমরা হচ্ছে আজকের ক্লাসটা শুরু করে দিই। শোনো, ওই যে গত ক্লাসে আমরা কিছু ফর্মুলা টর্মুলা দেখছিলাম না? ওই ফর্মুলা, ওই যে সবচেয়ে পপুলার, পপুলার না, সবচেয়ে বেশি যে অঙ্কটা আমি পড়াইছিলাম, যে তোমার ওই যে লিমিট এক্স টেন্ডস টু জিরো tan x ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু 1, অথবা লিমিট এক্স টেন্ডস টু জিরো sin x ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু 1, ওই ফর্মুলার পর থেকে হচ্ছে আমাদের আজকের অঙ্কগুলো শুরু হবে, ঠিক আছে? অল্প কয়েকটা অঙ্ক নিয়ে আসছি। যতক্ষণ হচ্ছে ক্লাস নেবে ততক্ষণ একটু মনোযোগ দিয়ে পড়বা। আর কাইন্ডলি হচ্ছে যে তোমাদের যদি কোনো কিছু না বুঝে থাকো, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা হচ্ছে কমেন্টের মধ্যে জানাবা, ঠিক আছে? আমি রিপিট করবো জিনিসটা চাইলে। ওকে, তাহলে আমরা হচ্ছে আজকের ক্লাসটা শুরু করি। দেখো, আহ এই যে গত ক্লাসে কিন্তু আমরা হচ্ছে এই সূত্রগুলো একটু দেখছিলাম। কি কি সূত্র আছে এখানে? যে লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন এক্স ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের 1। তো আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম, কি বলছিলাম বলো? যে আমাদের এই যে এইখানটাতে যা থাকবে এখানেও তাই থাকতে হবে, এন্ড আমাদের এখানেও তাই থাকতে হবে। এইগুলো যদি সবগুলো সেম হয় তাহলে আমি সূত্রের মতো এখানে আমাদের 1 লিখে ফেলবো। একই রকম ভাবে আমাদের লিমিট এক্স টেন্ডস টু আমাদের এখানে আছে হচ্ছে 0, মানে এই যে এইখানটাতে tan এর এখানে যা থাকবে, এখানে যা থাকবে এবং এখানে যা থাকবে, তিনটাই যদি আমাদের সমান হয়, তাহলে কিন্তু আমি এক্ষেত্রে ফর্মুলাটা লিখতে পারবো ডাইরেক্টলি 1। বুঝতে পারছি? তো এখন এখান থেকে আমাদের দুটো অনুসিদ্ধান্ত আসে। এই দুটো ফর্মুলাকে তোমাকে কি করতে হবে? মেমোরাইজ করতে হবে। ফার্স্ট অফ অল, অঙ্ক করার আগে, আজকে অঙ্ক করার আগে তোমাদেরকে আমি বলতেছি, এই দুটো ফর্মুলা মনে রাখো। এবং কেমনে মনে রাখবা? যে সাইনের পরে যা থাকবে, নিচে যা থাকবে এবং এই যে লিমিটের এখানে যা থাকবে, সবগুলো সেম হলে আমি এটাকে 1 বলতে পারবো। একই রকম এই যে tan এর ক্ষেত্রে এখানে যা থাকবে, এখানে যা থাকবে, এখানে যা থাকবে, এই সবগুলো যদি সেম হয়, তাহলে আমি জিনিসটাকে 1 বলতে পারবো। এখন এখান থেকে আমাদের দুইটা অনুসিদ্ধান্ত আসে। অনুসিদ্ধান্তটা কি দেখো, আমি যদি লিখি এরকম করে যে লিমিট এক্স টেন্ডস টু হচ্ছে 0 এক্স বাই সাইন এক্স, এটার মান কত গেস করো তো? হ্যাঁ, তোমরা আসলে যারা গেস করতে পারছো তার জন্য বলতেছি, তোমরা সঠিক গেস করছো যে এটার মান আসলে আমাদের 1। এটার মানও আসলে আমাদের 1। আচ্ছা, কেন 1 এটার মানটা? ভাবো তো, এটা থেকে আমার এটাই ভালো। কেন 1? কারণ আমরা জানি, দেখো আমরা লিখতে পারি এরকম করে যে লিমিট এক্স টেন্ডস টু হচ্ছে 0 1 বাই সাইন এক্স ডিভাইডেড বাই এক্স, মানে এক্স বাই সাইন এক্স কে আমি লিখতে পারবো লিমিট এক্স টেন্ডস টু 0 1 বাই সাইন এক্স বাই এক্স, লেখা যায় অবশ্যই। এখন দেখো, আমরা এই এতটুকুকে তো আমরা ডাইরেক্টলি ফর্মুলায় ফলাইতে পারি। কত? এটা 1 না? তাহলে আমি নিচেরটাকে লিখতে পারবো 1, উপরেরটা হচ্ছে আমাদের 1, অ্যান্সারটা হচ্ছে আমাদের 1। তাহলে আমরা এটা মনে রাখবো। এই দুইটা মনে রাখার পাশাপাশি এটা মনে রাখবো। তো একই লজিক দিয়ে আমি এটা বলতে পারি যে লিমিট এক্স টেন্ডস টু হচ্ছে 0 এক্স ডিভাইডেড বাই tan x, এটার মানও অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের 1।
বুঝতে পারছি? সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এরপর আমরা হচ্ছে আমরা অঙ্কের মধ্যে চলে যাই। এতটুকু তো বুঝে গেছে, এতটুকু তো বুঝে গেছে ভাইয়েরা। জি ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম স্যার। ভাইয়া পড়ানোর স্টাইলটা অনেকটা রাকিব ভাইয়ের মতো, তাই ক্লাস করে মজা পাই। হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ। রাকিব ভাই তো লিজেন্ড মানুষ, তো তার সাথে আমাকে তুলনা করে লাভ নেই আসলে, ভাই তো ভাইয়াই। আচ্ছা এখন আসো, আমাদের 25টা ম্যাথ করাইছিলাম টোটাল, ঠিক আছে? 26 নাম্বার ম্যাথ থেকে আমরা স্টার্ট করবো। খেয়াল করো এখানে আমাদের কি বলছে, যে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন 2x ডিভাইডেড বাই 2x স্কয়ার প্লাস x, এটার ভ্যালুটা আসলে কত হবে? আমি বলছিলাম তোমাদেরকে কেতাব স্যারের বইটা পড়াবো, সেটা কেতাব স্যারের অঙ্ক, কিন্তু একদম হুবহু কেতাব স্যারের অঙ্ক। এখন দেখো আমরা অ্যাকচুয়ালি ফর্মুলাটা একটু আগে কি শিখে আসলাম বলো তো? আমরা একটু আগে একটা ফর্মুলা শিখে আসলাম, যেটা সেটা হচ্ছে এরকম, এই যে এটা আমরা শিখে আসছি, এটা না, যে লিমিট এক্স টেন্ডস টু হচ্ছে 0 সাইন এক্স ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের 1, এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের 1, ঠিক আছে? তো ফর্মুলা ফালানোর জন্য আমাকে এরকম করা লাগবে। তাহলে এখানে দেখো আমাদের এখানে সাইন 2x আছে, আমি কি বলছিলাম বলতো, এই যে এখানে যা থাকবে এখানেও তাই থাকতে হবে, এখানেও তাই থাকতে হবে। তো দেখো এখানে আমাদের 2x আছে, তাহলে আমি কি করবো, নিচে আমরা একটা 2x আনার চেষ্টা করি। বুঝতে পারছি? তো এটা কেমনে আমরা সলিউশন করার চেষ্টা করি, আমরা এটাকে লিখতে পারি লিমিট এক্স টেন্ডস টু হচ্ছে আমাদের 0। ওই যে আমরা একটা বৈশিষ্ট্য শিখছিলাম না, যে লিমিট যদি এরকম ভাগ আকারে থাকে তাহলে আমি লিমিট দুইটাকে উপরে এবং নিচে দিয়ে দিতে পারবো, ঠিক আছে? তাহলে আমি এটাকে লিখতে পারি, এরকম লিখতে পারবো। আচ্ছা এরপরে, এরপরে দেখো আমরা, আচ্ছা এক লাইন পরে লেখো, এটা এক লাইন পরে লেখো, আগে এরকম থাকে। এখন দেখো আমি এই দুটো থেকে এক্স কমন নিতে পারবো, তাহলে আমি যদি এক্স কমন নিই তাহলে এখানে থাকে কত বলো, এখানে থাকতেছে আমাদের 2x প্লাস হচ্ছে আমাদের এমন থাকতেছে, রাইট? এরপর 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 তুমি হচ্ছে ভাগ করে ফেলো, এই যে উপরে লিমিট দিয়ে দাও, নিচে লিমিট দিয়ে দাও, তাহলে আমি কত পাবো বলো? লিমিট এখানে আমাদের আসলে হচ্ছে এক্স টেন্ডস টু হচ্ছে 0, আমার এখানে থাকতেছে সাইন 2x ডিভাইডেড বাই এক্স, একই রকম ভাবে আমি নিচে লিমিট দিয়ে দেবো, সো লিমিট এক্স টেন্ডস টু হচ্ছে 0, আমি এখানে লিখবো হচ্ছে 2x প্লাস 1। বুঝলাম? এই যে নিচেও লিমিট দিয়ে দিছি, উপরে লিমিট দিয়ে দিছি, আর এই যে একটা এক্স ছিল না, এক্সটাকে আমি উপরে লিখে ফেলছি, আর কিছু না। এখন আসুন আমরা কি বলছি, আমরা বলেছিলাম যে আমার এখানে যা থাকবে এখানেও তাই থাকতে হবে, এখানেও তাই থাকতে হবে। তাহলে এখানে দেখো 2x আছে, সো আমার এখানে 2x আনতে হবে, এখানে আমি 2 দিয়ে দিলাম, কারণ x যদি 0 সমান হয় তাহলে অবশ্যই 2x এটা 0 সমান হবে। ওকে, তাহলে এরপর আমি এখানে 2 গুণ করে দিচ্ছি, কারণ আমি দুইটা ছিল না, আমি এক্সট্রা 2 লিখছি এখানে, সো দুইটাকে আমাকে গুণ করে লিখতে হবে। ওকে, তাহলে এবার হয়ে গেল। এবার দেখো এইটা কিন্তু আমাদের একটা পার্ট, এই পার্টটা কিন্তু আমাদের মানে সূত্র পড়ে, সূত্র পড়লে এটার অ্যান্সারটা হচ্ছে আমাদের 1, তাই না? ডাইরেক্টলি সূত্র পড়তেছে, অ্যান্সার হচ্ছে কত? 1। তাহলে 1 ইনটু 2 ডিভাইডেড বাই, আর দেখো এইখানে আমি লিমিটের মান মানে x ইকুয়াল টু 0 এর মানটা ডাইরেক্টলি এখানে বসালে পর সমস্যা আছে? সমস্যা কিন্তু নাই। আমাদের সমস্যা কোথায় ছিল, ওই যে যখন আমি লিমিটের মানটা ডাইরেক্টলি বসাই, যখন 0/0 অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি আসবে, এই দুইটা আসলে আমাদের প্রবলেমটা ছিল, আদারওয়াইজ তো আমাদের কোনো প্রবলেমই নেই, রাইট? তো এখন এখন দেখো আমি যদি x এর মানটা এখানে 0 বসাই দিই, তাহলে 2 ইনটু 0 মানে 0, আরেকটা 1 থাকে, তাহলে 1 থাকবে এখানে, তাহলে অ্যান্সারটা হচ্ছে 2, 2 হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা এই প্রবলেমটা কি তোমরা বুঝতে পারছো? এই প্রবলেমটা কি তোমরা বুঝতে পেরেছো? এই প্রবলেমটা কি তোমরা বুঝতে পেরেছো? হ্যালো হ্যালো হ্যালো, এই আমার নেটে প্রবলেম মনে হয়, আমার নেটে প্রবলেম হয়তো, এই জন্য আমি তোমাদের কমেন্টটা দেখতে পারতেছি না, আন্তরিকভাবে দুঃখিত, আমাদের নেটে একটু প্রবলেম দিচ্ছে। আগে একটা হইছে, হ্যাঁ হ্যাঁ আগে একটা হইছে, জি ভাইয়া আগে এই চ্যাপ্টারটা থেকে ক্লাস হইছে নাকি একটা ফার্স্ট? জি জি আগে একটা ক্লাস হইছে। যে যারা যারা জাস্ট আমাকে মানে এখন জয়েন করছো, তারা কাইন্ডলি তোমরা আজকের ক্লাসটা করো, হ্যাঁ আজকের ক্লাসটা করলে যে বুঝবা না এমন না, 100% বুঝবা। আমি যেমন যেমন পড়াই তুমি ক্যালকুলেশনটা একটু মনে রাখো, তারপরে যে বেসিক পড়ার জন্য তোমরা হচ্ছে আগের ক্লাসে চলে যাও, ঠিক আছে? আগের ক্লাসে চলে যাও। আর শোনো, আর আমি তোমাদেরকে তো প্রমিস করছি, ঠিক আছে, যে আমি তোমাদেরকে প্রমিস করছি, কি প্রমিস করছি, যে তোমাদেরকে হচ্ছে যে ফুল সিলেবাসটা হচ্ছে খুব সুন্দর করে কভার করে দেবো। দেখো আমার একটা পরীক্ষার একটা প্যারা যাচ্ছে, এই পরীক্ষার প্যারাটা শেষ হইলে তখন আমি তোমাদের জন্য রেকর্ডেড ক্লাস সপ্তাহে প্রতি সপ্তাহে 3টা করে আপলোড করব, ওই ক্লাসগুলোর মানে লেভেলটা আরো ভালো হবে, ঠিক আছে? তো আমরা এই পরের অঙ্কটা চলে যাই, এই অঙ্কটা তোমরা বুঝছো, আই গেস তোমরা হচ্ছে বুঝছো। তো এটা যদি বুঝে থাকো তাহলে আমাদের নেক্সট আমাদের অঙ্কটাতে আমরা আসবো। নেক্সট অঙ্কটা আমাদের কি বলছে খেয়াল করো, এখানে আমাদের বলা হয়েছে লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কজ এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 3 কজ এক্স প্লাস হচ্ছে 3, এটার ভ্যালুটা আসলে কত হবে এটা আমাকে বের করা লাগবে। দেখো কত সহজ এগুলো, আমাকে তো আলটিমেটলি এই যে একটু আগে যে ফর্মুলাটা দেখাইলাম এইটাই ফর্মুলা ফলাইতে হবে। দেখো বারবার খালি আমাদের ঘুরে ফিরে ওই ফর্মুলার অঙ্কগুলোই আসবে, লিমিট এক্স টেন্ডস টু 0, এই যে সাইন এক্স ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়ালস টু 1। দেখো এই ফর্মুলা আমাকে ফলাইতে হবে একটু পরে। তো কেমনে আমরা ফর্মুলাটা ফলাবো এখন, আমরা একটু এটাকে একটু যেহেতু জটিল জটিল লাগতেছে জিনিসটাকে, এটাকে একটু
সহজ করে নিই। উপরে দেখো দুই পাশে এক্স স্কোয়ার আছে, তো এই দুই একটা এক্স স্কোয়ার আমি কমন নিয়ে ফেললাম, কমন নিয়ে ফেললাম, তাহলে থাকলে কত, 1 প্লাস এখানে থাকবে কত বলো, cos x থাকবে, 1 প্লাস হচ্ছে cos x ডিভাইডেড বাই, এখানে আমাদের এক্স স্কোয়ার থাকুক কোনো সমস্যা নেই। এখন দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, আমি চাইলে এখন 3 কমন নিতে পারি, তাহলে 3 কমন নিলে থাকবে কত, 1 মাইনাস হচ্ছে cos x। এখন ওই যে মানে আমাদের ইন্টারমিডিয়েটে আসলে না মানে ত্রিকোণমিতির খালি মানে খেলা, মানে খালি ত্রিকোণমিতির খেলা। তো তোমাদের আসলে যেটা করতে হয় যে আমাদের 3 মাস ধরে খালি ত্রিকোণমিতির ফর্মুলা মুখস্থ করতে হয়। তো যেমন দেখো এই তুমি এই লিমিট অঙ্ক করতে আসছো, তারপর দেখো ত্রিকোণমিতির একটা ফর্মুলা পড়ে আসছে। তো এখন এই ত্রিকোণমিতির ফর্মুলাটা তুমি যদি না পড়ে আসতা তাহলে কিন্তু এটা কোনোদিন পারবাই না, ঠিক আছে? তো আমাকে এখন হচ্ছে ফর্মুলাটা ফালাইতে হবে। দেখো এই ফর্মুলাটা মনে রাখতে হবে আমাকে, আমি লিখে দিচ্ছি তোমাদের যারা পড়ো নাই ত্রিকোণমিতিটা। তো 1 প্লাস cos 2x, এটা ফর্মুলাটা হচ্ছে 2 cos স্কয়ার x। তারপর এখন এখানেই দেখো, এখানে আমি একটু ব্যতিক্রম করি, যে 1 প্লাস cos 2x যদি 2 cos স্কয়ার x হয়, 1 প্লাস cos x এটা মানে কত হয়, 1 প্লাস cos x মানে কি, 1 প্লাস cos x মানে হবে 2x স্কয়ার 2 cos স্কয়ার x বাই 2। দেখো এইখানে আমাদের 2 আছে, এখানে আমাদের 1 হইছে, এখানে আমাদের x থাকলে এখানে আমাদের হাফ হবে, এটা মনে রাখতে হবে। এরপর আমাদের 1 মাইনাস cos 2x, 1 মাইনাস cos 2x টা কত হয়, 2 sin স্কয়ার x হবে। আর 1 মাইনাস cos x তাহলে কত হবে, 1 মাইনাস cos x হচ্ছে 2 sin স্কয়ার x বাই 2। সেম লজিক, এই যে এখানটাতে আমাদের দ্বিগুণ থাকলে এখানে আমাদের অর্ধেক হচ্ছে, এখানে দ্বিগুণ হলে এখানে আমাদের অর্ধেক হচ্ছে, মানে যা থাকবে তার অর্ধেক আমাদের এখানে থাকবে। তাহলে এবার আমরা অঙ্কটা সলভ করি। আমরা এখানে কত আছে, লিমিট x টেন্ডস টু হচ্ছে আমাদের 0, এটা আমাদের x স্কয়ার। আচ্ছা 1 প্লাস cos x এর ফর্মুলা কি দেখলাম আমরা, 2 cos স্কয়ার x বাই 2, ত্রিকোণমিতির ফর্মুলা। লজিক খুঁজতে আসবে না এখানে, যেটা কেন হইল, কিন্তু ফর্মুলা মুখস্থ করতে হবে, দেন তোমরা চাইলে প্রমাণ করতে পারো, x এর মান যে কোনো একটা ধরে লেফট হ্যান্ড সাইড রাইট সাইড বসাই দিলে কিন্তু হয়ে যাবে, মিলে যাবে এটা। আচ্ছা তাহলে এখানে আমরা পাচ্ছি কত, এটা হচ্ছে 2 cos স্কয়ার x বাই 2 ডিভাইডেড বাই, এখানে কত থাকে x স্কয়ার প্লাস এখানে থাকে আমাদের 3 ইনটু 1 মাইনাস cos x মানে কত, 2 sin স্কয়ার x বাই 2 দেখলাম আমরা, তো এটা হবে আমাদের 2 sin স্কয়ার x বাই 2 হয়ে গেল। এরপর লিমিট x টেন্ডস টু হচ্ছে আমাদের 0, 2 থাকুক, x স্কয়ার এখানে আছে এটা লিখলাম, তারপর এখানে আমাদের আছে হচ্ছে cos স্কয়ার x বাই 2, কোনো সমস্যা নেই লিখলাম এটা, ডিভাইডেড বাই, খেয়াল করো এই যে এখানে আমাদের x স্কয়ার আছে আর এখানে 3 দুগুণা কত হয়, 6 হয়। আচ্ছা আমি একটা লাইন লিখি, তারপরে আমার স্টুডেন্টরা তো এখনো নতুন, তো এর জন্য আমি হচ্ছে লাইনগুলোকে স্কিপ করতেছি না, একবারে ভেঙে ভেঙে যতটা ভাঙা যায় তত ভেঙে ভেঙে আমি পড়াচ্ছি আর কি, ঠিক আছে? তো আমরা পরের স্টেপে আগে আসি, এটা সিম্পল, এখানে ক্যালকুলেশন করলাম আর কি, যে 3 দুগুণা 6 শেষ। আচ্ছা এরপর এরপর লিমিট x টেন্ডস টু হচ্ছে আমাদের 0, এখানে আমাদের আছে 2x স্কয়ার cos স্কয়ার x বাই 2 ডিভাইডেড বাই, এই দেখো নিচ থেকে আমি x স্কয়ারটাকে কমন নিই, কমন নিব কেন, ওই আলটিমেটলি আমার কিন্তু sin x বাই x এর ফর্মুলা ফলাইতে হবে, বুঝছো? তো আমি x স্কয়ারটাকে কমন নিলাম, তাহলে কমন নিলে আমাদের এখানে থাকে কত, আমাদের এখানে থাকতেছে হচ্ছে 1 প্লাস এখানে থাকবে হচ্ছে 6 sin স্কয়ার x বাই 2 ডিভাইডেড বাই x স্কয়ার। কে কে এগ্রি করো, খুবই সহজ জিনিস এটা। আচ্ছা এরপরে দেখো আমি চাইলে এই দুটাকে কাটতে পারি, এই x স্কয়ার এবং x স্কয়ারটা হচ্ছে আমাদের আউট হয়ে গেল। আচ্ছা আর উপরে থাকলো হচ্ছে 2 cos স্কয়ার x বাই 2, আর নিচে থাকতেছে আমি, আচ্ছা উপরে একটা লিমিটটা দিয়ে দিই, লিমিট x টেন্ডস টু 0, ওই যে আমরা জানি ভাগ আকারে থাকলে উপরে লিমিট দেওয়া যায় নিচে লিমিট দেওয়া যায়, আমি উপরে লিমিট দিয়ে দিলাম, এবার আমি নিচে লিমিট দিয়ে দেবো, নিচে আমি লিমিট দিয়ে দিচ্ছি, লিমিট x টেন্ডস টু হচ্ছে 0, 1 প্লাস এটা লেখা যায় 6 sin স্কয়ার x বাই 2 ডিভাইডেড বাই x স্কয়ার, এমন নিতে হবে, রাইট? আচ্ছা এরপর লিমিট x টেন্ডস টু হচ্ছে 0, ওই যে আমরা একটা বৈশিষ্ট্য শিখছিলাম না, যদি আমাদের লিমিটের মধ্যে যোগ আকারে থাকে তাহলে দুটাকে হচ্ছে আলাদা আলাদা করে লিমিট দেওয়া যায়। এখন 1 কে লিমিট দিলে যে কথা, না দিলে একই কথা, তোমাদের চলকটা নাই, ওই লিমিটের বাইরে চলে আসবে, তাহলে শুধুমাত্র লিমিট দিতে হবে কাকে, এইটা। তাহলে আমি এটাকে এভাবে করে লিখি, দেখো লিমিট x টেন্ডস টু 0, 2, আচ্ছা 2, এরপর আছে হচ্ছে আমাদের cos স্কয়ার x বাই 2 ডিভাইডেড বাই 1 থাকলো প্লাস, আমি এটাকে লিমিট দিব আর কি, লিমিট x টেন্ডস টু হচ্ছে আমাদের 0, এখানে থাকতেছে কত 6, তাহলে 6 টাকে কনস্ট্যান্ট সেটা বাইরে নিয়ে আসবে, আর এখানে থাকতেছে কত বলো sin x বাই 2, এমন থাকলো, আমি একবারে লিখে ফেলি। দেখো ভাই আমি তোমাকে কি বলছিলাম, আমাকে খেয়াল রাখতে হবে অলওয়েজ, যে এই যে এইখানে যা থাকবে আমার এখানে তাই থাকতে হবে। আচ্ছা এখানে x বাই 2 আছে, এখানে কত আছে, x স্কয়ার আছে, আমি এখানে জোর করে এখানে কি লিখবো জানো, x বাই 2 লিখবো, লিখলাম, বাট এখানে ছিল কত x স্কয়ার না, আর এই যে উপরে তো একটা স্কয়ার ছিল, sin স্কয়ার ছিল, আমি দুইটাকে একবারে হোল স্কয়ার দিয়ে দিলাম। হোল স্কয়ার দিয়ে দিলে একটা ঝামেলা হয়, ঝামেলাটা কি, আমি এক্সট্রা হিসাবে যে এখানে তো আমরা হাফ একটা দিচ্ছি, হাফের উপর একটা স্কয়ার আছে,
তাহলে 1/4 আমি একটা এক্সট্রা লিখছি, এই 1/4টাকে আমাকে এখানে বাইরে গুণ করে দিতে হবে। আর একটা কাজ বাকি আছে, এখানেও তো আমাদের সেম হইতে হবে। দেখো এখানে x/2 আছে, তুমি এখানে x/2 দিয়ে দাও, শেষ। তাহলে এই পুরো পোর্শনটুকুর মান, এই যে আমাদের এই পুরো পোর্শনটুকুর মান, এই পুরো পোর্শনটুকুর মান কত হলো? 1 হয়ে যাবে, রাইট? তাহলে আমাদের থাকে কি, আমার এই ফর্মুলাগুলো তো লাগতেছে না, এগুলো মুছে ফেলি। এই ফর্মুলাগুলো তো আমাদের লাগতেছে না, এখন দেখানোর জন্য দেখছিলাম। ওকে, তাহলে উপরে দেখো আমি সব এখন লিমিট দিয়ে দিব। উপরে যদি আমি লিমিট দিয়ে দিই, x এর মান 0 ডাইরেক্টলি বসাই দিই, কোনো প্রবলেম হবে না, কারণ cos 0 ডিগ্রি মান তো 1। তাহলে উপরে আমরা কত পাচ্ছি? উপরে আমরা পাচ্ছি হচ্ছে 2 ডিভাইডেড বাই 1 প্লাস 6 আছে, এই টোটালটার মান হচ্ছে 1, আর এখানে আমাদের 1/4 আছে। একবারে ভেঙে ভেঙে বুঝাইছি, এর থেকে ভেঙে ভেঙে আর কে বোঝাবে বলো তো? 1 প্লাস, এখন যদি কাটাকাটি করো তাহলে এটা হবে 3/2, রাইট? 3/2, তাহলে 2 আছে ডিভাইডেড বাই 5/2, বা লিখতে পারবো 4/5। মোস্ট প্রবাবলি এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 4/5। এই প্রবলেমটা কি বুঝে গেছে? আচ্ছা, তোমরা হয়তো বা অনেকে রাগ করতে পারো এই জন্য যে আমি হচ্ছে তোমাদেরকে কমেন্ট গুলো বেশি পড়ি না। আচ্ছা, কমেন্ট বেশি না পড়ার একটা কারণ আছে, যে ক্লাসটা হচ্ছে অনেক লেন্দি হয়ে যায়। এই জন্য মানে লাইভ ক্লাসের একটা প্রবলেম আছে, আমি স্টুডেন্ট অবস্থায় আসলে ফেস করতাম, যে অনেক ক্লাসগুলো অনেক লেন্দি হয়ে যায়, তো কমেন্ট পড়লে, এটা পড়লে, সেটা পড়লে অনেক বেশি আসলে টাইমটা ওয়েস্ট হয়। এই জন্য আমি চেষ্টা করি আসলে একটা অঙ্ক কমপ্লিট করার পরে তারপর হচ্ছে তোমাদের কমেন্টগুলো দেখা, তাহলে হচ্ছে ডিস্ট্রাকশনটাও কম হবে, এবং হচ্ছে আমরা খুব ভালো করে বুঝতে পারবো যে আসলে তোমরা এক্স্যাক্টলি কোথায় বুঝো নাই। ঠিক আছে, একদম মানে একটা প্রবলেম পুরোটা দেখো, দেন তারপর হচ্ছে তুমি প্রবলেমগুলো আইডেন্টিফাই করো, তারপর আমাকে। ক্লিয়ার ভাইয়া? এই অনেক কঠিন কিভাবে হইলো বলো তো? তো কঠিন কিভাবে হইলো? আচ্ছা, কোথায় বোঝা যাচ্ছে না ভাইয়ারা? মানে এটা কি ইসের ইসের সমস্যা, লাইটের সমস্যা নাকি? ঝাপসা লাগে, বোঝা যায় না। ভাইয়া দ্বিতীয় লাইনটা আরেকবার। আচ্ছা, এই যে এই দ্বিতীয় লাইনটার কথা বলতেছো, খুবই সহজ ভাইয়া। দেখো এই দ্বিতীয় লাইনটা আমরা করছি কি? আচ্ছা, এইটা নাকি এইটা? একটু কমেন্ট করে জানাও, যে বলছো যে দ্বিতীয় লাইনটা আরেকবার, সেটা একটু কমেন্ট করে জানাও তো। সাউন্ড প্রবলেম হচ্ছে। ওকে ওকে, দাঁড়াও দাঁড়াও 1 সেকেন্ড। সাউন্ড প্রবলেম হচ্ছে, আর ঝাপসা হচ্ছে, তাই না? ঝাপসা হচ্ছে, মোস্ট প্রবাবলি আমাদের হচ্ছে এখানে নেটটা একটু প্রবলেম দিচ্ছে। ইভেন আমি কিছু সময় পর্যন্ত তোমাদের হচ্ছে দেখতে পাচ্ছিলাম না, কমেন্ট দেখতে পাচ্ছিলাম না নেটের কারণে। ওয়েট 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 সেকেন্ড। আচ্ছা, এখন কি ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাও তো। এখন কি ক্লিয়ার আছে কিনা, সবকিছু সব ঠিকঠাক আছে কিনা? সাউন্ডে প্রবলেম হচ্ছে নাকি দেখো তো। হাবিব ভাইকে ডাক দাও, ঠিক করে দেবে না? ওকে, ঠিক আছে ঠিক আছে। তারপর ও আচ্ছা, পুরো জিনিসটা আরেকবার বুঝাতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখো প্রথমে আমরা করছি কি, আমরা একটু হাইলাইটারটা নেই, তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে প্রথমে আমরা করছি কি, সিম্পল, এই দুটো থেকে আমরা এক্স স্কোয়ারটাকে কমন নিচ্ছি। তাহলে কমন নিলে কত থাকলো? 1 প্লাস কজ এক্স। এরপর আমরা এক্স স্কোয়ারকে রাখলাম নিচেরটার জন্য, আমি এখান থেকে 3 কমন নিলাম। তাহলে 3 কমন নিলে কত হয়? 1 মাইনাস কজ এক্স আসতেছে। আচ্ছা, এরপর আমাদের 1 প্লাস কজ এক্স, যে উপরের পার্টটা আছে, 1 প্লাস কজ এক্স মানেটা হচ্ছে 2 কজ স্কোয়ার এক্স বাই 2, ডাইরেক্টলি ফর্মুলা এটা। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের ডাইরেক্টলি ফর্মুলা ফেলাই দিই। এরপর আমাদের এখানে আছে 1 মাইনাস কজ এক্স, 1 মাইনাস কজ এক্সটা হচ্ছে আমাদের ডাইরেক্ট ফর্মুলা, সো ডাইরেক্ট ফর্মুলা আমরা ফেলাই দিচ্ছি। তাহলে উপরে কি থাকলো? উপরে দেখো থাকে 2 এক্স স্কোয়ার কজ স্কোয়ার এক্স বাই 2, আর নিচে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস এই যে 3 দুগুণা 6, 6 সাইন এক্স স্কোয়ার বাই 2, মানে সাইন স্কোয়ার এক্স বাই 2। এরপরে আমরা করলাম কি, পরের লাইনে নিচ থেকে আমরা যে এক্স স্কোয়ার কমন আছে, দেখো এখানে এক্স স্কোয়ার কমন নিলাম, এখানে থাকবে কত? 1। আর এখানে এক্স স্কোয়ার কি আছে? নাই। তাহলে আমি এখানে নিচে একটা এক্স স্কোয়ার দিয়ে দিচ্ছি, এই যে নিচে একটা এক্স স্কোয়ার দিয়ে দিচ্ছি, কমন নিলে আমাদের এরকম থাকে। হইলো। এবার এই যে এখানে এক্স স্কোয়ার পার্ট এবং এক্স স্কোয়ার পার্টটা আমাদের আউট হয়ে গেল। তাহলে উপরে থাকতেছে হচ্ছে 2 cos স্কোয়ার এক্স বাই 2, আর নিচে কি থাকতেছে? আচ্ছা, এর আগে এখানে আমরা কি কাজটা করছি দেখো, লিমিটের একটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা কি জানো? যে লিমিট যদি এরকম করে পুরো একটা ফাংশন মধ্যে থাকে, আর ফাংশন যদি এরকম ভাগ আকারে থাকে, তাহলে আমি প্রত্যেকটাকে আলাদা আলাদা করে লিমিট দিতে পারবো, মানে উপরে লিমিট দিতে পারবো, নিচেও লিমিট দিতে পারবো। তো আমি উপরেও লিমিট দিচ্ছি, আমি নিচেও লিমিট দিয়ে দিচ্ছি, হয়ে গেছে। আচ্ছা, এরপরে এরপরে যে উপরের লিমিটটা আমি দেখলাম কোনো সমস্যা নেই, নিচেরটাতে খেয়াল করো, এখানে যোগ আকারে আছে না? যোগ আকারে আছে। তো লিমিটের ক্ষেত্রে যদি যোগ আকারে থাকে তাহলে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে লিমিট দেওয়া যায়। তাহলে আমি এটাকে একবার লিমিট দিতে পারবো, এটাকে একটা লিমিট দিতে পারবো। কারণ আমি বলছি কি, যে 1 যেহেতু একটা কনস্ট্যান্ট, ওটাকে লিমিট দেওয়া যে কথা, না দেওয়া যে কথা, তো ফাংশনই না, ওটা তো ধ্রুবক মান, তো ওখানে আমাদের লিমিট আসবেই না, লিমিটের কনসেপ্টটা এখানে আসবেই না। তাহলে পরে থাকে কি, থাকে হচ্ছে আমাদের এই পার্টটা 6 sin স্কয়ার x বাই 2, এই পার্টটা আমাদের থাকে।
এবার আমি এখানে জাস্ট লিমিট দিয়ে দিলাম, এখানে লিমিট দিয়ে দিছি। এখন দেখো এটা কি আমাদের চেনা ফর্মুলার মতো না? কোন চেনা ফর্মুলাটা? এই যে এটা, লিমিট এক্স টেন্ডস টু হচ্ছে 0 sin x বাই হচ্ছে x, এইটার মতোই তো দেখতে। তাহলে এখানে আমাদের আছে কত? x/2 আছে। নেটে এত প্রবলেম করছে কেন? নেট নাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা এখন মনে হয় ঠিক হয়েছে আই থিঙ্ক। এখন এর পরের প্রবলেমটা আমরা একটু খেয়াল করি। সেম সেম ফর্মুলার ম্যাথ আমরা এখন এটা খুব ইজিলি সলভ করে ফেলতে পারবো আসলে। দেখো এটা আমাকে কি বলছে, আশা করি এখন কোনো প্রবলেম নাই। এটা দেখো আমাকে বলছে লিমিট এক্স টেন্ডস টু 0 6x মাইনাস সাইন 2x ডিভাইডেড বাই 2x প্লাস 3 সাইন 4x, এটার ভ্যালুটা আসলে কত হবে? তবে খুবই সহজ এগুলো প্রবলেমগুলো। এই যে লিমিট এক্স টেন্ডস টু আমি লিখতে পারবো এখানে 0, সহজ জিনিস। আমি এখান থেকে এক্স যদি কমন নিয়ে ফেলি তাহলে দেখো কত থাকে, 6 মাইনাস এটাকে লেখা যাবে সাইন 2x ডিভাইডেড বাই এক্স, এক্স কমন দিলে তো আমাদের এটাই থাকে, ডিভাইডেড বাই। এরপরে আমি নিচ থেকেও আমি এক্সটা কমন নেই, তাহলে কমন দিলে এখানে থাকবে হচ্ছে 2 প্লাস 3 সাইন 4x ডিভাইডেড বাই হচ্ছে এক্স, এই পার্টটা থাকবে। এবার আমাদের এই ভেজালের এক্স এক্স পার্টটা আমাদের আউট হয়ে গেল। আউট হয়ে যাওয়ার পরে এবার আমি দেখো উপরে এবং নিচে লিমিট দিতে পারবো, যেহেতু একটা লিমিট আছে ভাগ আকারে আছে, তাহলে দুইটাকে আমি লিমিট দিয়ে দিতে পারি। যদি আমি লিমিট দিয়ে দিই, লিমিট এক্স টেন্ডস টু লেখা যায় 0 6 মাইনাস এখানে থাকে হচ্ছে সাইন 2x বাই এক্স ডিভাইডেড বাই, নিচে আমি লিমিট দিতে পারবো, লিমিট এক্স টেন্ডস টু হচ্ছে 0 2 প্লাস 3 সাইন 4x ডিভাইডেড বাই এক্স। বুঝে গেল? দেন তারপর তারপর একই প্রবলেম দেখো, একই ধরনের সূত্রের অঙ্ক আমি কতগুলো পড়াইছি। সো এই অঙ্কগুলো অনেকবার আসছে, অনেকবার আসছে বইয়ের মতো, তো এই অঙ্ক দিয়ে খালি ভরা। তো আসলে আমার কিছু করার নেই, একই রকম অঙ্ক বারবার আসবে, আর বারবার করলে তোমাদের আসলে প্রো হয়ে যাওয়ার কথা। তো লিমিট এক্স টেন্ডস টু এবার লিখতে পারবো 0। খেয়াল করো এই যে আমি কি বলছি, যোগ বা বিয়োগ আকারে থাকলে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে লিমিট দেওয়া হবে। তার মানে কি? তার মানে আমি আসলে বোঝাচ্ছি যে আমি একবার 6 কে লিমিট দিতে পারবো, একবার এটাকে লিমিট দিতে পারবো। এখন 6 তো কনস্ট্যান্ট, ওকে লিমিট দেওয়া যায় কথা, না দেওয়া একই কথা। সেম নিচের ক্ষেত্রে একই রকম, 2 কে লিমিট দেওয়া যায় কথা, না দেওয়া একই কথা। তাহলে আমি লিমিট খালি ডাইরেক্টলি এখানে আমরা দিতে পারবো, ঠিক আছে? তো আমি এখানে লিখি কত দেওয়া যায়। এখন আমি এখানে 6টা রাখলাম, মাইনাস এটাকে লেখা যায় লিমিট এক্স টেন্ডস টু হচ্ছে 0 সাইন 2x ডিভাইডেড বাই, কি বলছে এখানে যা থাকবে নিজে তুমি তাই দিবা। বাট আমার এখানে ছিল কত, এক্স ছিল না, আমি এখানে 2x দিছি, এখানে আমি 2x দিতে পারবো, কোনো সমস্যা নেই, কারণ এক্স এর মান 0 কাছাকাছি হইলে 2x এর মানও 0 কাছাকাছি হয়। এমনি এমনি কিন্তু দিতে পারবো না, যদি 0 কাছাকাছি হয় তাইলে দিতে পারবো, দিলাম। এখন এখানে ছিল কত, ছিল এক্স, আমি দিছি 2x, তাহলে একটা 2 এখানে এক্সট্রা গুণ করে দিতে হবে, ডিভাইডেড বাই। নিচে আমাদের 2 আছে, তাহলে 2 থাকলো, আর এখানে আমি একটা লিমিট দিয়ে দিব। লিমিট এখানে কত আছে, এক্স টেন্ডস টু 0 আছে, সামনের যে 3 আছে সো 3 তো কনস্ট্যান্ট, তাকে লিমিটটা বাইরে পাঠিয়ে দিলাম। আর এখানে থাকে কত, সাইন 4x ডিভাইডেড বাই, নিচে x ছিল আর এখানে 4x আছে বলে আমি এখানে 4x দিয়ে দিলাম। এখানে 4x দিলে আমি এখানে একটা 4 দিয়ে দিতে পারি, দিয়ে দিতে পারি আর কি। কারণ কি, x এর মান 0 কাছাকাছি হলে অবশ্যই 4x এর মান 0 কাছাকাছি হবে, 4 ইনটু 0 মানে তো 0, ওরকম টাইপের আর কি। এরপর আমি এখানে একটা 4 গুণ করে দিচ্ছি, কাজ শেষ। এবার আসো এই যে এই পার্টটুকু, উপরের পার্টটুকু একটা ফর্মুলা পড়ে আছে, এই যে এই পার্টটুকু একটা ফর্মুলা পড়ে আছে, এটার মান হচ্ছে 1 আসবে। এই পার্টটুকু একটা ফর্মুলা পড়ে আছে, সেটার মান আমাদের 1 আসবে। তাহলে 6 ইন মাইনাস 2 ইনটু 1 মানে 2 ডিভাইডেড বাই 2 প্লাস 3 4 হচ্ছে 12, শেষ। তাহলে 6 থেকে 2 বাদ দিলে পাবো হচ্ছে 4, আর 12 আর 2 যোগ করলে হচ্ছে 14। এর অ্যান্সার কত পাচ্ছি আমরা, 2/7, which is the answer. ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। এই অঙ্কটা বোঝা গেছে, আগের অঙ্কগুলোর মতোই না, একদম সেম টু সেম। এই অঙ্কগুলো খুবই ইজি, তাই না? মানে ইজি তো লাগতেছে, মানে খুবই সহজ জিনিস, খালি বারবার তো আমি এই ফর্মুলাটাই ফালাচ্ছি, লিমিট এক্স টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই এক্স এর মান হচ্ছে আমাদের 1 আসে, ওই ফর্মুলাতে ফালাচ্ছি বারবার। আচ্ছা তারপরের প্রবলেমটা আসো, তারপরের প্রবলেমটা দেখো, একটু একটু ব্যতিক্রম প্রবলেম, একটু বেশি না, একটু প্রবলেম, একটু ব্যতিক্রম প্রবলেম। এই প্রবলেমটাকে তোমরা স্টার দিতে পারো, এই প্রবলেমটা তোমাদের এমসিকিউতে কলেজের টিচাররা দিয়ে দিতে পারে। হ্যাঁ, খুবই সহজ একটা জিনিস, ঠিক আছে? কঠিন কোনো কিছু না, কঠিন কোনো কিছু না, খুবই সহজ। কেমন করে সলভ করবো একটু খালি খেয়াল করো। এখানে দেখো লিমিট এক্স টেন্ডস টু এখানে আছে π/2। আচ্ছা আমাদের যে এতক্ষণ ধরে যে ফর্মুলাটা ফালাচ্ছিলাম, ওই ফর্মুলাটাতে কি ছিল বলতো, লিমিট এক্স টেন্ডস টু ছিল আমাদের 0 sin x
ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়ালস টু আমি লিখতাম হচ্ছে 1। তো এখানে দেখো লিমিটটা 0 এর কাছাকাছি হইতো এক্স এর মানটা, বাট এখানে কত আছে, এক্স এর মানটা π/2 এর কাছাকাছি আছে না, সেটা আমাদের একটা ভিন্ন একটা টাইপ। তো নিয়মটা আমাদের একটু ভিন্ন, ঠিক আছে? কি করতে হবে আমাকে, করতে হবে কি, এই যে উপরে দেখো 1 - sin x আছে, রাইট? নিচে আছে cos x, আমি করব কি 1 + sin x দ্বারা উপরে এবং নিচে গুণ করব। আচ্ছা কেন গুণ করব, মানে আমাদের এমনিতে লিমিট বসাতে কি প্রবলেমটা হয় এটা একটু বুঝো তো। এমনিতে লিমিট বসালে আমাদের কি ধরনের প্রবলেমটা ঘটবে, প্রবলেমটা ঘটবে কি দেখো, x এর মান তুমি যখন π/2 এখানে বসাবা, sin π/2 এর মান কত বলো, 1 না? তাহলে 1 - 1 মানে কত হবে, 0। আর cos π/2 এর মান কত, 0। তাহলে 0/0 আসছে না, 0/0 এর সাথে আমাদের জন্য প্রবলেম, এটা তো আমাদের একটা অনির্ণীয় টার্ম, সেটা আমাদের এখানে আনা যাবে না। এইজন্য আমরা একটু ভিন্নভাবে একটু ঘুরায় টুরায় হচ্ছে ওটাকে যাতে কাটতে পারি, 0/0 যাতে না আসে, ওই কাজটাই আমরা করবো। ওই কাজটা করার উপায়টা কি, উপর এবং নিচে 1 + sin x দ্বারা গুণ করে ফেলা, সিম্পল, একবারে সহজ অঙ্ক। লিমিট x টেন্ডস টু হচ্ছে π/2, তোমরা করতে করতে প্রো হয়ে যাবা। তাহলে উপরে থাকে কত, 1 - sin x, উপরে গুণ করবো আমরা 1 + sin x কে, এই যে 1 + sin x কে গুণ করলাম, ডিভাইডেড বাই নিচে cos x আছে, এখানেও আমরা 1 + sin x গুণ করে দেব, as simple as that। তারপর লিমিট x টেন্ডস টু হচ্ছে আমাদের π/2। আচ্ছা এটা কি ফর্মুলা দেখো তো, a - b a + b which is a² - b² ফর্মুলা। তাহলে আমি লিখতে পারবো a² - b², আর b² হচ্ছে sin স্কয়ার x, আর এই স্কয়ার করলে এক স্কয়ার করলে তো লেখা লাগতেছে না, ডিভাইডেড বাই এটা থাকতেছে আমাদের হচ্ছে cos x, আর এটা থাকতেছে আমাদের 1 + sin x। বুঝতে পারছি তো? আচ্ছা এখন তোমরা তো ছোটকাল থেকে ফর্মুলা পড়ে আসছো, sin স্কয়ার থিটা + cos স্কয়ার থিটা = 1। তাহলে 1 - cos স্কয়ার থিটা কি লেখা যায়, 1 - sin স্কয়ার থিটা কি লেখা যায়, cos স্কয়ার থিটা। সো আমি এটাকে লিখতে পারবো cos স্কয়ার থিটা। তো লিমিট x টেন্ডস টু হচ্ছে π/2, এই যে 1 - sin স্কয়ার x আছে, এটাকে কি লেখা যাবে, cos স্কয়ার x লেখা যাবে, ডিভাইডেড বাই এখানে আছে cos x এবং এখানে আছে 1 + sin x। এবার আসো এখান থেকে দেখো cos x এবং একটা cos x হচ্ছে আমাদের কাটা চলে যাচ্ছে। তাহলে আমাদের পড়ে থাকতেছে কি, যা পড়ে থাকবে ওটাকে আমি এখন আগাবো, ওটা নিয়ে সামনে আগাবো আমরা। আমাদের পড়ে থাকতেছে হচ্ছে লিমিট x টেন্ডস টু হচ্ছে π/2, এখানে আমাদের আছে cos x ডিভাইডেড বাই 1 + sin। এবার x এর মান π/2 যদি আমি এখানে বসাই দিই তাহলে কত হয়, কোনো প্রবলেম আছে? এবার দেখো তো, চেক করে দেখো প্রবলেম আছে কিনা। আমি যে এখানে 1 + sin x টা আনলাম, শুধু শুধু আনি নাই, একটা জিনিসকে তো কাটতে পারছি, যে cos x টা কাটতে পারছি। এবার তুমি চেক করে দেখো 0/0 আসে কিনা। দেখো তো x এর মান তুমি যদি এখানে π/2 বসাই দাও, cos π/2 এর মান কত, cos 90 ডিগ্রির মান কত, 0। ওকে, তাহলে উপরের পার্টটা 0 হচ্ছে, নিচের পার্টটা কি 0 হয়, হয় না তো। মান বসায় দেখি আমি, cos π/2 মান হচ্ছে 0, x এর মান ডাইরেক্ট π/2 বসাচ্ছি, ডিভাইডেড বাই 1 + sin π/2 মান কত, 1। তাহলে কোন একটা মানে 0 কে কোন একটা সংখ্যা দ্বারা ভাগ করলে অ্যান্সার কত আসে, 0 আসে। আচ্ছা 0 আসা কি আমাদের জন্য প্রবলেম, না। 0 কি অনির্ণীয় কোনো টার্ম, না। তাহলে অ্যান্সার এটাই আমাদের অ্যান্সার, একটা কাব্য অ্যান্সার এটা। বুঝতে পারছি, মাথা রাখবো অলওয়েজ। আমাদের প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে এটাতে 0/0 তে, ∞/∞। এগুলো ছাড়া বাকি যাই থাকবো না কেন সবকিছু হচ্ছে আমাদের জন্য ইজি হবে। সো অ্যান্সার হচ্ছে 0। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তারপরে আসি, তারপরে প্রবলেম। তারপরে প্রবলেমটা একই রকম, একই রকম মানে কি আসলে আগেরটাই, ঠিক আছে, এটা সরি, এটা একই রকম চলে আসছে। আচ্ছা এর পরের প্রবলেমটা, এই প্রবলেমগুলো না একটা স্পেশাল টাইপের একটা প্রবলেম, ঠিক আছে। সূত্র কিন্তু ওইটাই, কোনটা, আসসালামু আলাইকুম। একটু দুঃখিত যে তোমাদের হচ্ছে একটু নেটের প্রবলেম হচ্ছিল, আমাদের একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমাদের লাইভটা কেটে গেছিল। তো যেখান থেকে শেষ করছি আমরা সেখান থেকে হচ্ছে আবার শুরু করব। তোমরা যারা ক্লাস থেকে চলে গেছিলা তারা হচ্ছে কাইন্ডলি আবার হচ্ছে ক্লাসে জয়েন করে দাও, যেসব ফ্রেন্ডরা ক্লাস করতেছিল তাদেরকে হচ্ছে মেনশন করে দাও। আমরা কিন্তু আজকে বলছিলাম যে আসলে ছোট একটা ক্লাস হবে, আমার পরীক্ষা ছিল, তো পরীক্ষার মাঝখানে আমি আসছি তোমাদেরকে ক্লাস নিতে, অল্প সময়ের মধ্যেই শেষ করে দেওয়ার কথা। এর মধ্যে ছিল টেকনিক্যাল প্রবলেম, এই নেটের একটা প্রবলেম হচ্ছিল, মাঝখানে একটু সাউন্ডের একটা প্রবলেম হচ্ছিল। তো আমি হচ্ছে একটু 5 মিনিট সময় নিচ্ছি তোমাদের এই ক্লাসটা হচ্ছে শেয়ার করে দেওয়ার জন্য।
আর তোমাদের ফ্রেন্ডরা যারা ছিল তাদেরকে মেনশন করে দিও। এখন কোনো প্রবলেম আছে কিনা সেটা একটু জানো। আই থিঙ্ক আমাদের প্রবলেমগুলো সব সলভ হয়ে গেছে। ওকে, এখন যারা ক্লাসে জয়েন করেছো তারা বলো, একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও যে এখন সবকিছু ক্লিয়ার আছে কিনা, ভয়েস ক্লিয়ার কিনা, আর হচ্ছে যে এখন কি ঝাপসা দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, জিহাব ইসমাম বলছে হচ্ছে ক্লিয়ার। হ্যাঁ, জি একটু মেনশন করে দিও আর হচ্ছে শেয়ার করে দিও ক্লাসটা। ওকে, ঠিক আছে, আমি হচ্ছে শুরু করে দিই। আমাদের এখান থেকে আমরা মনে হয় শেষ করছিলাম, এই অঙ্কটা হয়তো তোমরা দেখতেও পারো নাই প্রবলেমের কারণে। আমরা শুরু করি এই প্রবলেমটা। তো এই অঙ্কটা করার জন্য ওই যে আমাদের এই আগে যে ফর্মুলা দুটা ছিল না, দুটা ফর্মুলা, ওই দুটা ফর্মুলা কিন্তু এখানে আবার ইউজ হবে। কি কি? একটা আমরা দেখছিলাম যে লিমিট এক্স টেন্ডস টু হচ্ছে 0, আমাদের tan x ডিভাইডেড বাই x ইজ ইকুয়ালস টু হচ্ছে 1। মেইনলি এটা আমাদের এখানে ইউজ হবে। আর এটার সাথে সাথে আমরা একটা ফর্মুলা দেখছিলাম লিমিট এক্স টেন্ডস টু হচ্ছে 0, বারবার কিন্তু এটা ইউজ হচ্ছে এতক্ষণ ধরে, sin x ডিভাইডেড বাই x ইকুয়ালস টু 1। আবার আমরা এটাও দেখছি যে লিমিট x টেন্ডস টু হচ্ছে 0, x ডিভাইডেড বাই tan x, এইটার মানও আসলে আমাদের 1 হয়, তাই না? তো এগুলো আমাদের এখানে কাজে লাগবে আর কি। আর আমি বলছিলাম যে এই ম্যাথটাতে খেয়াল করো, একটু বিট ঘুরে দেখা যাচ্ছে π/2 মাইনাস x কে। তো এইটাকে আমাকে প্রতিস্থাপন করতে হবে। এই ম্যাথটার টাইপটাই হচ্ছে প্রতিস্থাপন টাইপ, এখানে প্রতিস্থাপন করতে হবে, মানে লিমিটটাকে আমাদের চেঞ্জ করতে হবে। আমরা কোন লিমিট মানে কি চেঞ্জ করব? অ্যাকচুয়ালি যে π/2 মাইনাস x যে পার্টটা আছে না, এই পার্টটাকে চেঞ্জ করব। কেন? তার কারণটা হচ্ছে আমাকে এই ফর্মুলা ফালে অ্যান্সারটা আনতে হবে। এখানে কি প্রবলেম কথা হইতে পারে যে এখানে কি প্রবলেম হবে? এখানে প্রবলেমটা হচ্ছে আমি যদি এখানে ডাইরেক্টলি π/2টা সরাসরি এখানে বসাই দিই, তাহলে আমাকে বলো তো কি হয়? দেখো π/2 মাইনাস π/2 মানে কত? 0 না? আমাদের এখানে 0 আসতেছে। ইনটু tan π/2 এর মান কত? অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত মানে কত? 1/0। তাহলে 0 এর সাথে 1 গুণ করলে 0 হয়। তাহলে আলটিমেটলি জিনিসটা কিন্তু 0/0 চলে আসতেছে। আসতেছে তো? এটাই আমাদের প্রবলেম। এর জন্য আমি এখানে ডাইরেক্টলি এক্স এর মানটা বসা দিতে পারবো না। আমি এটাকে প্রতিস্থাপন করব। কি প্রতিস্থাপন করব? আমরা এখানে π/2 মাইনাস এক্স ইকুয়াল টু এইচ লিখবো, যে কোনো একটা টার্ম। এইচ লেখো আর তোমার নামের প্রথম লেটার লেখো, কোনো সমস্যা নেই, লেখো যে কোনো একটা লিখলেই হবে। আচ্ছা, এবার আসো, যদি এখানে কি বলছে x টেন্ডস টু হচ্ছে π/2, লিমিটের মানটা দেওয়া আছে π/2, x এর মান যদি π/2 এর কাছাকাছি হয় তাহলে একটা খেয়াল করো তো, x এর মান যদি π/2 এর কাছাকাছি হয়, আমরা লিখি ইফ x টেন্ডস টু π/2, যদি π/2 এর কাছাকাছি হয় তাহলে x এর মান কত হয়? x এর মান π/2 বসায় দাও, তাহলে π/2 মাইনাস π/2 ইকুয়াল 0 না? তাহলে অবশ্যই x এর মানটা তখন কত হবে? 0 হবে। বুঝতে পারলা? তাহলে যেখানে আমাদের x টেন্ডস টু π/2 আছে ওখানে আমি কি প্রতিস্থাপন করব? x এর মান প্রতিস্থাপন করব। আরেকটা বিষয়টা কি, যে আমি x এর মান কত লিখতে পারি? এখানে আমাদের একটা x আছে, x এর মান কত লেখা যায়? x এর মান লেখা যায় π/2 মাইনাস x। তাহলে π/2 মাইনাস x ইকুয়াল লেখা যাবে কত? x। এবার আমি এই ভ্যালুগুলো এখানে একটা একটা করে ইনপুট করে দিই। কি কি ইনপুট করব? লিমিট, যেখানে আমাদের x টেন্ডস টু π/2 থাকবে ওখানে কি ইনপুট করব? 0। x টেন্ডস টু 0, x টেন্ডস টু আমি লিখতেছি 0। π/2 মাইনাস x যেখানে আছে ওটা আমি কি লিখব? h লিখব, ইনটু tan। x এর জায়গায় কত লিখব? π/2 মাইনাস h লিখব। এখন তোমরা অবশ্যই এই জিনিসটা জানো যে tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত লেখা যায়? cot থিটা। অবশ্যই জানার কথা এই জিনিসটা, না জানলেও এখন তো জানলা। tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? cot থিটা। তাহলে এখানে আছে কত? tan 90 ডিগ্রি মাইনাস h মানে কত লেখা যাবে? cot x। ওকে, তাহলে লিমিট h টেন্ডস টু আমি লিখতে পারি 0, এটা h থাকলো আর এটাকে লেখা যাবে হচ্ছে cot h। আচ্ছা, আমাকে এখন বলো তো ভাইরা, লিমিট h টেন্ডস টু 0 থাকলো, এটা h, cot h মানে কি লেখা যায়? 1/tan h লেখা যায়? অবশ্যই লেখা যায়। আচ্ছা, এরপরে এই পার্টটা কি একটা ফর্মুলার মতো দেখতে না? এই পার্টটাই তো আমাদের এই ফর্মুলাটা, এই যে এটা। তাহলে আমাকে চেক করতে হবে যে এই যে এখানে যা আছে, এখানে যা আছে আর এখানে তো আছে কিনা, এই তিনটা সমান কিনা, আছে কিনা দেখো তো। এখানে এইচ আছে, এখানে এইচ আছে, এখানে এইচ আছে, এইটাই আমাদের ফর্মুলা। অ্যান্সারটা হচ্ছে 1। অ্যান্সারটা হচ্ছে 1। কমেন্ট করেছেন যে আগের ক্লাসগুলো কই পাবেন? আগের ক্লাসগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইটে পাবেন, ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে, ঠিক আছে? ওয়েবসাইটে পেয়ে যাবেন।
তাছাড়া ইউটিউব চ্যানেল আছে আমাদের, এরকম আমি স্কুলের ইউটিউব চ্যানেল, সেখানে পেতে পারেন। আবার আমার একটা ছোটখাটো একটা চ্যানেল আছে, ওখানেও তোমরা পাইতে পারো। তো কি ভাইয়া, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। তোমাদের আরিশ ভাইয়া কিন্তু বুঝছো একদম কিন্তু কোপায়া কিন্তু পরীক্ষা দিয়ে আসছে, ঠিক আছে, আমি কিছু বলছি না, ঠিক আছে, কোপায়া পরীক্ষা দিয়ে আসছে এবং মনে হয় সুন্দর একটা পরীক্ষা দিয়ে আসছে। ভাইয়ার মন কিন্তু একদম চনমনে, এই জন্য আজকে চনমনে ম্যাথ করাচ্ছে, একদম টাইট ধরে ধরে। তোমরা যারা স্পেশালি ম্যাথমেটিক্স নিয়ে ভয়ে আসো, হায়ার ম্যাথ নিয়ে, ঠিক আছে, তো হায়ার ম্যাথ নিয়ে ভয়ে থাকার কারণ হলো তোমরা কি বলতো, টাইপ ধরে ধরে তোমরা বুঝতে পারো না যে কোন সূত্রটা কোন জায়গায় তুমি অ্যাপ্লাই করবা, ঠিক আছে। তো ভাইয়া কিন্তু সেরকম ভাবেই পড়াচ্ছে, আমি দেখলাম, আমি একদম প্রথম থেকে শুরু করছি, দেখতেছি ক্লাস। আমাদের যে কি বলে একটু নেটে হঠাৎ করে নেটে একটু প্রবলেম হয়েছিল, জন্য কেটে গেছিল, যাই হোক আবার শুরু করছি। তোমরা একটু কষ্ট করে তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে একটু দ্রুত মেনশন দিয়ে দাও, আর মনোযোগ দিয়ে তোমার ভাইয়া যেভাবে ক্লাস নিচ্ছে, যেভাবে পড়াচ্ছে, ঠিক আছে, এটা যদি পড়ো তাহলে তোমরা কিন্তু মনে করো যে আর কিছু মানে ভয়ের কিছু থাকবে না। আমাদের আরিশ ভাইয়া কিন্তু মনে করো যে মানে কি বলবো আর, যে একাধারে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি সবই বস, কিন্তু তোমাদের ম্যাথমেটিক্সে একদম বস বানায় দিবে, ঠিক আছে। ভাইয়া ওদিন বলতেছিল যে ভাই 26 ব্যাচের যে স্টুডেন্ট আছে এদেরকে আমি পড়াবো এমন ভাবে যে বইয়ের একদম সব ম্যাথ ধরে ধরে সলভ করে দেবো, ওরা যাতে ম্যাথে কি পায় 90+ মার্কস পায়। তোমরা হয়তো বা দেখতে পাচ্ছ যে অলরেডি এই বছর বুয়েটে কি করছে বলতো, প্রিলি কিন্তু রাখে নাই। তার মানে কি, প্রিলি রাখে নাই মানে তোমাকে এখন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে বেশি নাম্বার পাইতে হবে, অনেক নাম্বার পাইতে হবে, মানে 90-এর কাছাকাছি নাম্বার পাইতে হবে, কারণ সবাই কিন্তু পরীক্ষা দিতে পারবে না, কারণ সবার খাতা দেখা আসলে কোনো বিশ্ববিদ্যালয়ের পক্ষেও সম্ভব না। মানে আগের যে নিয়ম ছিল, সেই প্রিলি হওয়ার আগের যে নিয়ম, সেই নিয়মে ফেরত যাবে। তার মানে তোমার ফিজিক্স, তোমার যারা ইচ্ছা আছে যে তোমার ইঞ্জিনিয়ারিং এ পড়বা, তাদের কিন্তু তোমার কি বলতো ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথে 90+ মার্কস তুলতে হবে। হ্যাঁ, টার্গেট অবশ্যই 90+ থাকতে হবে, অবশ্যই 90+। তুমি যদি মনে করো 90+ টার্গেট না থাকে তাহলে তো 90 পাবে না, 90 পাবে না, তোমাদের 95+ টার্গেট থাকা লাগবে, তাহলে তোমরা ইনশাআল্লাহ 90+ 90 কভার করতে পারবা। আর আমরা এমন ভাবে পড়াবো যেটা তোমাদের যেখান থেকে কোশ্চেন আসুন না কেন তাহলে তুমি পারো, রাইট, ঠিক আছে। ইনশাআল্লাহ বই সবই যদি সলভ করে তাহলে ওখান থেকে বাদ যাবে কি, সবই তো পারবা তুমি তখন, বুঝতে পারছো? সব পড়াবো, সব পারবা, সব বুঝবা আর ইনশাআল্লাহ। অবশ্যই কি করবা তোমরা, যে অনেকে কি বলতো, মানে সবাই ভাইয়া সবাই খালি স্বপ্ন দেখে যে আমি ভালো করব, মানে সবার অনেক স্বপ্ন যে ভালো করবো, কিন্তু পরিশ্রম যে করতে হবে। এই যে এত কষ্ট করে ম্যাথ করাচ্ছে, কিন্তু ওরা এই ম্যাথ গুলো দেখা যাচ্ছে খালি দেখতেছে, এইগুলা যদি নোট না করে পারবে না, মনে থাকবে না। আজকে ক্লাস করলে দুদিন পরে ভুলে যাবা। ধরো ফিজিক্সের ক্ষেত্রে যদি বলি, ধরো তুমি ফিজিক্সের ম্যাথ নোট খাতায় না তুললেও তুমি কনসেপ্ট গুলো যদি তুলো তাও তুমি ম্যাথ করতে পারবা, কিন্তু ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে যেটা হবে প্র্যাকটিস না করলে প্রত্যেকটা ম্যাথ তোমাকে করতে হবে। তো আজকের ক্লাস শেষে ভাইয়া তো স্লাইড দিয়ে দিবে, ঠিক আছে, স্লাইড দিয়ে দিবে। তোমরা আজকেই এবং কালকের মধ্যেই তোমরা কি করো বলতো, আমাদের যে গ্রুপ আছে এডুকেটমি স্কুল গ্রুপে পোস্ট করবা, এবং অবশ্যই কি করো বলতো, যে হোমওয়ার্ক গুলা দিবা ভাইয়াকে মেনশন দিয়ে দিবা, মেনশন দিয়ে পোস্ট দিলে ঠিক আছে, দেখবা যে ভাইয়া কোনো জায়গায় ভুল থাকলে নোট দেখে তোমাকে দিয়ে দিবে, ঠিক আছে, তারা নিও না। তোমরা জাস্ট মনোযোগ দিয়ে ক্লাস করো, আমাদের সাথে থাকো, ইনশাআল্লাহ তোমাদেরকে আমাদের পক্ষ থেকে যতটুকু সাপোর্ট দেওয়া যায় ততটুকু সাপোর্ট দেবো। আর ভাইয়া ম্যাথ ক্লাস করলে এতটুকু বলতে পারি যে ম্যাথে তোমাদের কোনো সমস্যা থাকবে না। এখন এক ক্লাস দুই ক্লাস করেই তো তুমি বুঝতে পারবা না, তোমাকে কন্টিনিউয়াসলি করতে হবে। পড়াশোনার তো একটা প্রসেস, যে একদিন দুই দিনে তুমি অনেক কিছু অর্জন করতে পারবা না, একটু সময় দাও আমাদেরকে। অনেকের হয়তো 1 সপ্তাহ পরে পরীক্ষা, 10 দিন পরে পরীক্ষা, এখন সে যদি এসে বলে যে আমাকে সব পড়াই দিয়ে সম্ভব, না না, সম্ভব না। ধৈর্য ধরতে হবে, আমরা যা পড়াচ্ছি আমরা ইনশাআল্লাহ বলছি তো, প্রমিস করছি না যে আমাদের সিলেবাসটা কমপ্লিট করবো, শুধু আমরা কমপ্লিট করবোই করবো, ঠিক আছে। এইচএসসির আগে ইনশাআল্লাহ তোমাদের সব কিছুতে তোমরা বস হয়ে যাবে, ঠিক আছে। তো ওকে থাকো ফিরা, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এখন যা পড়তেছিলাম, হ্যাঁ পিডিএফটা অবশ্যই দিয়ে দিব, পিডিএফটা দিয়ে দিব। তো আমরা এখন ম্যাথে চলে যাই। আমাদের এই ম্যাথটা হয়ে গেছে, দেন আমরা পরের ম্যাথে চলে যাব। পরের ম্যাথটা কেতাবউদ্দিন স্যারের বেশ মোটামুটি একটু ক্রিটিক্যাল ম্যাথ এই সেন্সে যে এখানে হচ্ছে আমাকে প্রতিস্থাপনও করতে হয়, তারপর হচ্ছে আমার উপরে নিচে কিছু একটাকে গুণও করতে হয়। তো এই জন্য এটা আমাদের কাছে একটু জটিল লাগতে পারে। তোমরা একটু কোয়েশ্চেনটা একটু পড়ো, তো কোয়েশ্চেনটা একটু পড়ো, কোয়েশ্চেন পড়ে আমাকে বলো যে কোয়েশ্চেনটা তোমরা বুঝতে পারতেছো কিনা, কোয়েশ্চেনটা পড়ে তোমরা বুঝতে পারতেছো কিনা। দেখো এখানে কি আছে, লিমিট এক্স টেন্ডস টু আসলে 0 আছে, 1 মাইনাস কজ ইন্টু 1 মাইনাস কজ এক্স ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4, এইটার ভ্যালু কত হবে সেটা আমাকে বের করা লাগবে। এখন দেখো তো আমাদের কেন আমরা লিমিটের অঙ্কগুলা করি, মানে আমাদের প্রবলেমটা কি। আমরা তো ডাইরেক্টলি এক্স এর মানটা 0 0 বসাতে পারতাম, বসালে আমাদের কি প্রবলেমটা হয় তুমি একটু বসাই দেখো তো কি প্রবলেম হয়। এক্স এর মান তুমি যদি এখানে 0 বসাও তাহলে এই যে এখানে cos 0 এর মান কত হবে, 1 আসবে, তাহলে 1 মাইনাস 1 মানে কত, 0। আবার বলো cos 0 ডিগ্রি মান কত, 1, 1 মাইনাস 1 মানে কত, 0। তাহলে এই পুরো জিনিসটা কিন্তু আমাদের 0 ডিভাইডেড বাই 0 আসতেছে,
জিরো ডিভাইডেড বাই জিরো কি অনির্ণয় একটা টার্ম, তো এটাকে আমাকে আনা যাবে না, তো এটাকে আমাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। তোমাদের যাদের কোয়েশ্চেন ছিল যে আমরা কেন এখানে ডাইরেক্টলি জিরো বসাচ্ছি না, তো তাদের আশা করি কোয়েশ্চেন উত্তরটা পেয়ে গেছে। আর এই জিনিসগুলো না আমি প্রথম ক্লাসে বলছি যে আমাদের লিমিটটা কি, অ্যাকচুয়ালি লিমিটটা কি, লিমিটের প্রয়োজনীয়তাটা কেন। আজকে আমরা জাস্ট টাইপ ভিত্তিক ম্যাথ গুলা করতেছি, বইয়ের ম্যাথ গুলা। এই প্রবলেমটা কিন্তু বেশ ভালো কঠিন, আমি তোকে বললাম, কারণ এখানে আমাদের দুইটা স্টেপ ফলো করতে হবে। যারা ভালো স্টুডেন্ট আছে তাদের কাছে কঠিন লাগবে না, মানে যারা হচ্ছে যে প্রথমবার করতেছে তাদের কাছে একটু কঠিন লাগতে পারে, ঠিক আছে। তো আমরা এটা কেমন করে করবো, দেখো আমরা কি করতে পারি। এখানে আমরা লিখলাম যে লিমিট এক্স টেন্ডস টু জিরো, শুরু করলাম, আল্লাহর নাম নিয়ে শুরু করেছি। আমাদের এই অঙ্কটার এই প্রবলেমটাকে জিরো বাই জিরো, এই প্রবলেমটাকে সলভ আউট করার জন্য আমাদের আসলে করতে হবে কি জানো, উপরে 1 মাইনাস কজ এক্স দিয়ে হচ্ছে ভাগ করতে হবে উপরে এবং নিচে। কি বলছি আমরা, উপরে উপরে এবং হচ্ছে নিচে এই 1 মাইনাস কজ এক্স হোল স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, উপরেও দিব নিচেও দিব। তাহলে আমি একটু লিখি 1 মাইনাস কজ ইন্টু 1 মাইনাস কজ এক্স এখানে আছে। এখন এই যে এই পার্টটা তো থাকলো, উপরে আমি কত গুণ করব, উপরে আমি গুণ করবো হচ্ছে 1 মাইনাস কজ এক্স হোল স্কোয়ার, বুঝতে পারছি, ডিভাইডেড বাই। তাহলে নিচেও আমাকে সেম জিনিসটা দিয়ে গুণ করতে হবে, সো নিচেও আমি গুণ করে দেবো 1 মাইনাস কজ এক্স হোল স্কোয়ার দিয়ে গুণ করে দেবো। ইনটু আমাদের এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে, সো এক্স টু দি পাওয়ার 4টা আমাদের এখানে থাকলো। তাহলে তোমাদের কোনো ধরনের প্রবলেম হবার কথা না অ্যাকচুয়ালি, সো আমাদের এখানে প্রবলেম হবেও না। আচ্ছা, এরপরে আমরা একটু পরের লাইনে আমরা চলে যাই। পরের লাইনে আমাদের হচ্ছেটা কি, এখানে আছে লিমিট এক্স টেন্ডস টু হচ্ছে আমাদের জিরো। এখন আসো, এখানে আমাদের আছে হচ্ছে 1 মাইনাস কজ ইন্টু 1 মাইনাস হচ্ছে আমাদের কজ এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস কজ এক্স হোল স্কোয়ার। এই পার্টটা থাকলো, এই পার্টটা থাকলো, গুণন। এই পার্টটাকে আমি একটা বড় একটা ব্র্যাকেট দিলাম, আমি লিখতে পারি গুণন। আর এই যে পরে যে পার্টটা আমি অ্যাড করছি 1 মাইনাস কজ এক্স হোল স্কোয়ার, এই পার্টটা এরকম লিখলাম ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4। এক্স টু দি পাওয়ার 4টাকে ওর সাথে দিয়ে দিলাম, বাকি পার্টগুলোকে একসাথে লিখলাম। এখন দেখো, যদি এরকম গুণ আকারে থাকে তাহলে আমরা জানি কি আলাদা আলাদা করে তাদেরকে লিমিট দেওয়া যায়। তো আমি এখন আলাদা আলাদা করে লিমিটটা তাদের মধ্যে ডিভাইড করে দেবো। এটাকে একটা লিমিট, এটাকে একটা লিমিট, এই লিমিটটা কিন্তু দুটো ডিস্ট্রিবিউট হবে আর কি। এটা কত পাবো আমরা, লিমিট এক্স টেন্ডস টু হচ্ছে আমাদের জিরো, এখানে আসবে হচ্ছে 1 মাইনাস cos ইন্টু 1 মাইনাস cos x ডিভাইডেড বাই 1 মাইনাস cos x হোল স্কোয়ার, এটা একটা পার্ট, ইন্টু দেন আমাদের হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু হচ্ছে জিরো 1 মাইনাস cos x ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4, এটা একটা পার্ট। দুটাকে জাস্ট সিম্পল হচ্ছে ভাগ করে ফেললাম, আর কিচ্ছু না। এবার আমাকে এই দুটা নিয়ে আগাইতে হবে। অ্যাকচুয়ালি দেখো, এই দুটো কিন্তু দুইটা অঙ্কের মতো, এতটুকু একটা অঙ্ক, এতটুকু একটা অঙ্ক। অঙ্কটা বড় বলে এরকম জিনিসটা আসলে কমপ্লেক্স করে দিছে, ঠিক আছে। বাট আমার স্টুডেন্টরা যাতে সব ধরনের কমপ্লেক্স অঙ্ক যেতে পারে, এইভাবে তাদেরকে আমি প্রিপেয়ার করার চেষ্টা করবো। তোমরা জাস্ট হচ্ছে ক্লাসে মনোযোগ দিবা। এখন আমি করবো কি, এই পার্টের প্রথম অংশ নিয়ে কাজ করবো, জাস্ট প্রথম অংশটুকু নিয়ে, তারপরে আমি যেখানে অংশ নিয়ে কাজ করবো। দেখো, প্রথম অংশ নিয়ে আমরা কি কাজ করতে পারি। দেখো, আমি যদি কোনোভাবে এই যে 1 মাইনাস কজ, এই যে 1 মাইনাস কজ এক্সটা আছে না, ভিতরের 1 মাইনাস কজ এক্সটা, এইটাকে কোনো কিছু যদি প্রতিস্থাপন করে ফেলি, প্রতিস্থাপনটা কি একটু আগে যে ম্যাথটা করাইলাম না, ওই যে পাই বাই 2 মাইনাস এক্স কে আমি প্রতিস্থাপন করছিলাম ওরকম, এখানে যদি আমি সামহাউ 1 মাইনাস কজ এক্স কে কোনো কিছু একটা দিয়ে প্রতিস্থাপন করে ফেলি, তাহলে আমাদের জন্য কিন্তু ইজি হয়, মানে এত বিদঘুরে দেখতে দেখা যাবে না। আমি করবো কি, 1 মাইনাস কজ এক্স কে এইচ দ্বারা প্রতিস্থাপন করব, অথবা আমি ওয়াই দ্বারা প্রতিস্থাপন করতে পারি। তাহলে আমি একটা প্রতিস্থাপন করি প্রথম অংশটা, তাহলে ফার্স্ট অংশটা নিয়ে কাজ করবো আমরা, ঠিক আছে। আমি এখানে লিখবো যে প্রতিস্থাপন করতেছি আমরা কাকে, 1 মাইনাস এক্স ইকুয়াল টু এইচ কে, এটা কিন্তু ফার্স্ট পার্ট, ফার্স্ট অংশটাকে দিই, ঠিক আছে। তাই আচ্ছা, এইচ দ্বারা না দিয়ে তুমি ওয়াই দ্বারা দিতে পারো, অথবা এইচ দ্বারা, হোয়াটএভার ইচ্ছা তোমার, ঠিক আছে। আচ্ছা, তাই যদি হয় তাহলে আমাদের প্রথম অংশটা দেখতে কেমন হয় বলো তো, প্রথম অংশটা দেখতে কেমন হয়। দেখো, যখন এই প্রতিস্থাপন করে ফেলছি 1 মাইনাস cos x ইকুয়াল টু y কে, তখন কেমন লিমিটটা x থাকবে, লিমিট কিন্তু আর x থাকবে না, তখন হয়ে যাবে y। এখন একটা কথা বলো তো, যদি x এর মানটা আমি এখানে 0 ইনপুট করি, মানে x এর মানটা 0 অথবা 0 কাছাকাছি ইনপুট করি, তাহলে cos 0 ডিগ্রি মান কত ভাইয়া, 1 না, 1 হইলো। তাহলে 1 মাইনাস 1 মানে কত লেখা যাবে, তখন 0 লেখা যাবে। তাহলে এই কথাটা কি বলা যায় কিনা, যে x এর মান যদি 0 হয়, এটা অবশ্যই আমাদের এখানে y এর মানটা 0 হবে। এই যে x এর মানটা 0 এখানে ইনপুট করে দেখো, দেখো y এর মানটা 0 আসতেছে। তাহলে আমি এখানে এবার প্রতিস্থাপন করে ফেললাম, লিমিট y টেন্ডস টু হচ্ছে 0, 1 মাইনাস cos, এখানে কত আছে 1 মাইনাস cos x আছে না, 1 মাইনাস cos x কে আমি লিখতে পারবো হচ্ছে y ডিভাইডেড বাই নিচে 1 মাইনাস cos x হোল স্কয়ার আছে, এটাকে লিখতে পারবো কত, y স্কয়ার, সিম্পল। আচ্ছা, এরপরে আমরা জানি যে 1 মাইনাস cos y কে কি লেখা যায়, আমরা 2 sin স্কয়ার y বাই 2, ফর্মুলা এটা ত্রিকোণমিতিক ফর্মুলা, অনেকবার দেখাই দিছি আর দেখাচ্ছি না। 2 sin স্কয়ার y বাই 2 এটা ডাইরেক্টলি ফর্মুলা, এটা দেখানোর কি আছে, ডাইরেক্ট ফর্মুলা 1 মাইনাস cos থিটা মানে 2 sin স্কয়ার থিটা বাই 2, এই নাকি।
আচ্ছা ডিভাইডেড বাই হচ্ছে ওয়াই স্কোয়ার। এইবার দুইটা এখানে থাকলো। দেখো আমি কিন্তু ফার্স্ট পার্ট করতেছি, অনেকে হচ্ছে আবার কমেন্ট করবে যে ভাই এই পার্টটা কই ফেলবে, এখনো করি নাই, করবো, করার পর একবারে গুণ করে দিব আর কি। আচ্ছা তাহলে দুইটাকে সামনে নিয়ে আসলাম, তারপর হচ্ছে লিমিট ওয়াই টেন্স টু হচ্ছে আমাদের 0, এখানে আমাদের সাইন থাকলো, এখানে আমাদের ওয়াই বাই 2 থাকলো, এখানে যা থাকবে ফর্মুলা ফালানোর জন্য আমাকে এখানেও সেম জিনিসটা নিয়ে আসতে হবে। এখন এখানে স্কোয়ার ছিল না, তাহলে আমি একটু উপরে স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে সবকিছুই তো ঠিকঠাক আছে, ভেজালটা কই লাগছে? ভেজালটা আগে এখানে ছিল ওয়াই স্কোয়ার, এখানে আমি লিখছি ওয়াই বাই 2 হোল স্কোয়ার, তার মানে 1/4 একটা কিন্তু এক্সট্রা লিখছি আমি, তাহলে 1/4টাকে বাইরে গুণ করে দিলাম। তাহলে গুণ করে দিলে এবার এই যে এই পুরো পার্টটুকু লিমিটের পার্টটুকুর মান ফর্মুলা পড়ে যায়, এটার মান হচ্ছে 1, আর 2 × 1/4 এটাকে গুণ করলে আমাদের অ্যান্সার হচ্ছে হাফ। তাহলে আমাদের ফার্স্ট পার্টের অ্যান্সার কত? অ্যাকচুয়ালি হাফ। এবার আমরা সেকেন্ড পার্টটা করব। সেকেন্ড পার্টটা কি আছে? সেকেন্ড পার্টটা এরকম। সেকেন্ড পার্টটা কি আছে? লিমিট x টেন্ডস টু 0, ওকে, লিমিট x টেন্ডস টু হচ্ছে 0, 1 মাইনাস cos x হোল স্কয়ার ডিভাইডেড বাই x টু দি পাওয়ার হচ্ছে আমাদের। আচ্ছা 1 মাইনাস cos x এর ফর্মুলা ডাইরেক্টলি পড়ে আছে না? কি লেখা যায় ওটাকে? 2 sin স্কয়ার x বাই 2। তাহলে ওকে আমি ফর্মুলা লিখে ফেলতেছি, লিমিট x টেন্ডস টু হচ্ছে 0, এটা লেখা যাবে 2 sin স্কয়ার x বাই 2, তার উপর একটা হোল স্কয়ার আসবে ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4। এখন একটা কথা বলো তো, এই যে 2 এর উপর স্কয়ার করলে কত হয়? 4 হয়। এই 4টাকে বাইরে পাঠিয়ে দিলাম, কারণ কি কনস্ট্যান্ট জিনিসটা আমার লিমিট আনতে হয় না, তাহলে আমি 4টাকে বাইরে পাঠিয়ে দেব। তো এই যে 4টাকে বাইরে পাঠিয়ে দিলাম, লিমিট এখানে আমাদের x টেন্ডস টু 0 থাকলো, আর এখানে থাকতেছে আমাদের হচ্ছে sin টু দি পাওয়ার 4 x বাই 2 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4। এরকমই তো থাকতেছে, তাই না? এখন আমাকে ফর্মুলা ফলাইতে হবে। দেখো আমার এই যে সাইনের এখানে যা থাকবে এখানে আমাকে তাই আনতে হবে, তো আমি তাই আনবো। আর এখানে থাকবে হচ্ছে 4 লিমিট x টেন্ডস টু হচ্ছে আমাদের 0, এখানে আমি আছে কত? sin x বাই 2 আছে, তো আমি এখানেও নিচেও আমি x বাই 2 আনবো। আনার পরে এরপরে এই জিনিসটাকে আমি একটা ওই যে টু দি পাওয়ার 4 আছে না, টু দি পাওয়ার আমি 4 দিই। 4 দিলে sin টু দি পাওয়ার 4 চলে আসলো, x টু দি পাওয়ার 4 চলে আসলো, বাট এক্সট্রা হিসেবে কি অ্যাড করলাম? এই হাফটা অ্যাড করছি, অ্যাকচুয়ালি হাফ টু দি পাওয়ার 4 অ্যাড করছি। এই হাফ টু দি পাওয়ার 4টাকে আমাকে এখানে গুণ করে দিতে হবে। তাহলে এটার মান কত এবার? আচ্ছা এখানে দেখো x এর মান যদি 0 কাছাকাছি হয় তাহলে অবশ্যই x বাই 2 এর মানটাও 0 এর কাছাকাছি হবে। তাহলে এটার মান কত? 1, ওকে 1। তাহলে আমি লিখতে পারতেছি 4 × 1/2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16, তাহলে 1 আমি এখানে পাবো হচ্ছে 16। তাহলে 1/16 মানে লেখা যায় কত? 1/4। এই যে 4 × 1/16 মানে লেখা যায় 1/4। তাহলে দেখো আমাদের এখানে আমি এখন ডাইরেক্টলি অ্যান্সার লিখে ফেলি। আমাদের এই পার্টটার অ্যান্সার পাইছি আমরা হাফ, আর এই পার্টটার অ্যান্সার পেলাম হচ্ছে 1/4। এটা গুণ করলে অ্যান্সার কত আসবে? 1/8। এই হচ্ছে আমাদের অ্যান্সার। কারা কারা বুঝছো? যারা যারা বুঝছো তারা হচ্ছে বলো, কমেন্টে জানাও যে জি ভাইয়া বুঝছি, বা কিছু একটা ক্লিয়ার, যাতে করে আমি একটু বুঝতে পারি যে তোমরা বুঝছো। অনলাইন ক্লাসের তো এটা একটা প্রবলেম, বিশাল একটা প্রবলেম, যে আমি কিন্তু ইন্টারাকশন করতে পারি না স্টুডেন্টদের সাথে, যে স্টুডেন্টটা আসলে বুঝতে পারছে কিনা। অফলাইন ক্লাসে তো আমি স্টুডেন্টদের দিকে তাকাইতে পারি, তাকালে দেখা যায় যে ওকে ঠিক আছে, যে তাদের মুখ দেখলে বোঝা যায় কিন্তু কে বুঝছে কে বুঝে নাই, কে আসলে ক্লাসের মধ্যে আছে, কে অন্য জগতে আছে, সবকিছু কিন্তু আগে থেকে বোঝা যায়। ঠিক আছে, এখন কমেন্টের মধ্যে বলো হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ ওটা অবশ্যই 2 টু দি পাওয়ার 4, হ্যাঁ অবশ্যই 2 টু দি পাওয়ার 4। আমার লেখা তো খুব ভালো, এর জন্য আর কি মাঝে মাঝে এরকম দেখায়, ঠিক আছে। এটা অবশ্যই 2 টু দি পাওয়ার 4। হ্যাঁ আমি একটু সুন্দর করে লিখে দিই, এই 2টারে নিচে লিখে দিই, এবার মনে হয় বোঝা যাচ্ছে 2 টু দি পাওয়ার 4। আচ্ছা তারপরে এই যে চমৎকার একটা প্রবলেম, বইয়ের একটা প্রবলেম। এই প্রবলেমগুলো এখন পর্যন্ত হয়তো কখনো আসে নাই, বাট এগুলো নতুন বইয়ের মধ্যে ইনক্লুড করছে। তো এই প্রবলেমগুলো তোমাদের হচ্ছে মানে পারতে জানতে হবে, ঠিক আছে। তো আমরা এই প্রবলেমটা আসলে কেমনে করে সলভ করবো সেটা একটু দেখো। তার আগে এখন কি কোনো প্রবলেম আছে বলো তো? জি ভাইয়া, ওকে ওকে, এখন তার কোনো প্রবলেম নাই, মানে নেট ঘটিত কোনো ধরনের প্রবলেম বা সাউন্ড ঘটিত প্রবলেম বা দেখতে পাচ্ছ না এমন তো কোনো প্রবলেম নাই, রাইট? দেখো আমি একটা অঙ্ক করতে গেলেই না বারবার হচ্ছে ত্রিকোণমিতির ফর্মুলাগুলো চলে আসে। এখানেও দেখো ত্রিকোণমিতির ফর্মুলা একটা খাটবে, ঠিক আছে, কি খাটবে একটু পরে দেখো। ওকে তাহলে এবার আমরা একটু লিখি এই জিনিসটাকে আমরা সলভ করবো। আমরা দেওয়া আছে লিমিট x টেন্ডস টু π/4 sin x মাইনাস cos x ডিভাইডেড বাই x মাইনাস π/4, এটার মানটা কত? তো আমরা করবো কিভাবে? এখানে আছে লিমিট x টেন্ডস টু হচ্ছে আমাদের π/4। খেয়াল করো ফর্মুলা কিন্তু ওইটাই, লিমিট x টেন্ডস টু 0 কি জানি sin x ডিভাইডেড বাই x এর মান হচ্ছে 1, ওইটা কিন্তু তোমার ফালাইতে হবে, ঠিক আছে। ওইটা ফালানোর জন্য এই প্রবলেমটাতে আমাদের একটু মানে ট্রিক্স খাটাইতে হবে। দেখো আমার নিচে আছে কত? x মাইনাস π/4, সামু আমাকে উপরে sin x মাইনাস π/4 বানাইতে হবে। তো বানানোর জন্য আমরা কি করবো জানো? আমরা করবো কি, এখানে একটা √2 গুণ করবো,
কেন গুণ করতেছি একটু ধৈর্য ধরো। তারপরে যদি √2 গুণ করে দিই তাহলে এখানে আমরা পাচ্ছি কত, sin x ইন্টু 1/√2, অবশ্যই মাইনাস এখানে আমি লিখতে পারবো cos x ইন্টু 1/√2। কে কে বুঝছো? খুবই সহজ বিষয় ভাইয়া। √2 একটা গুণ করলে মানে 1/√2 তো দুই পাশ থেকে কমন নিতে হবে, কমন নিয়ে কাটতে হবে। √2 গুণ করলে এখানে 1/√2 থাকবে, এখানে 1/√2 থাকবে, ডিভাইডেড বাই আমাদের x মাইনাস π/4 আছে, সো এটা আমি এখানে লিখে ফেললাম। ঠিক আছে, এখন আমাকে একটা কথা বলো তো ভাইয়ারা, cos 45 ডিগ্রি মান কত? 1/√2। তাহলে আমি এই বান্দাকে লিখতে পারবো, এই যে এখানে যে বান্দাটা আছে এখানে লিখতে পারবো cos π/4, এই বান্দাকে লিখতে পারবো sin π/4। সো আমি লিখে ফেলি, সো লিমিট x টেন্ডস টু হচ্ছে π/4, এখানে √2 আছে, সমস্যা নেই, sin x ইন্টু এটাকে লেখা যাবে cos π/4 মাইনাস cos x ইন্টু এখানে লিখতে পারবো আমাদের sin π/4 ডিভাইডেড বাই x মাইনাস π/4। এখানে একটা চমৎকার ফর্মুলা পড়ে আছে, সেটা কি? আমরা জানি যে sin a cos b মাইনাস cos a sin b। দেখো যে sin a cos b মাইনাস cos a sin b, ফর্মুলা কি? sin a মাইনাস b। তাহলে এই ফর্মুলার কথাই বলতেছিলাম যে ত্রিকোণমিতি আমাদের পিছাই ছাড়তেছে না। sin a মাইনাস b এটার ফর্মুলা কি? এটার ফর্মুলাটা হচ্ছে sin a cos b মাইনাস cos a sin b। তাহলে আমি উপরের পার্টটাকে লিখতে পারবো sin a মাইনাস b, রাইট? অবশ্যই। তাহলে লিমিট আমি এটাকে লিখতে পারি x টেন্ডস টু হচ্ছে আমাদের π/4, এটা আমরা লিখতে পারবো √2 থাকলো, আর এটাকে লেখা যায় sin a মাইনাস b। a কত? a হচ্ছে আমার প্রথমটা x মাইনাস এটা লেখা যাবে π/4 ডিভাইডেড বাই নিচে কত আছে? x মাইনাস π/4 আছে। আমি একটা কথা বলছিলাম, আমাদের এই যে লিমিটের যদি ফর্মুলাটা ফালাই, লিমিট x টেন্ডস টু হচ্ছে 0 sin x ডিভাইডেড বাই x, এটার মান তো আমাদের 1। এখানে যা থাকবে এখানেও তাই থাকতে হবে, এখানেও তাই থাকতে হবে। তো আমাদের এখানে x মাইনাস π/4 আছে, কোনো প্রবলেম নেই, নিচেও আছে, এখানে কি আছে? নাই। আরেকটা বিষয়, এখানে কিন্তু x টেন্ডস টু 0 হইতে হবে, এখানে কত আছে ভাইয়ারা? x টেন্ডস টু π/4 আছে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আমি এটাকে লিখতে পারি কিনা x টেন্ডস টু যদি π/4 হয়, এই π/4টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কত লেখা যায়? x মাইনাস π/4 টেন্ডস টু কত হয়? 0 হয় না ভাই? অবশ্যই হয়, কারণ π/4টা এই পাশে নিয়ে আসছি। x এর মান যদি π/4 হয় তাহলে সেই π/4 থেকে π/4 বাদ দিলে কত হবে? 0 তে হবে, এটা তো লিখছি আমি। x মাইনাস π/4 টেন্ডস টু আমাদের অবশ্যই 0 হবে। তাহলে 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 এবার আমরা এই পার্টে কি লিখতে পারি? যে লিমিট এখানে আমরা লিখতে পারবো x মাইনাস π/4 টেন্ডস টু 0। আর আমাদের সামনে তো কনস্ট্যান্ট একটা আছে, কনস্ট্যান্ট গুলোকে একবারে সামনে আনে ফেলি, অর্থাৎ লিমিটেরও সামনে এনে ফেলি। লিমিটের সামনে আনলে এখানে আমাদের আসছে √2 ইকুয়াল টু এই পুরো পার্টটা থাকে which is হচ্ছে sin x মাইনাস π/4 ডিভাইডেড বাই x মাইনাস π/4, x মাইনাস π/4। আচ্ছা এই পার্টটাকে আমি আলাদা করে ফেলি। ওকে, তাহলে মান কত? এই পুরোটার মান কত? 1। তাহলে √2 ইন্টু 1 মানে কত? √2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? ভাই কোয়েশ্চেন করছে, আচ্ছা কে একজন প্রান্ত বলছে কি যে ভাইয়া কয়টা ক্লাস লাগবে? ভাইয়া ক্লাস কয়টা লাগবে এটা হচ্ছে তোমাদের উপর ডিপেন্ড করে আসলে, বুঝছো? আমি কিন্তু প্রথম ক্লাসটাতে চিন্তা করছিলাম যে লিমিটের পার্টটা পুরোপুরি শেষ করে ফেলবো, তারপরে আমাদের হচ্ছে 9.1 থেকে 9.5 পর্যন্ত সব শেষ করে ফেলবো, তারপর হচ্ছে 9.5 থেকে 9 লাস্ট পর্যন্ত, একদম একদম লাস্ট পর্যন্ত যতগুলো চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টারগুলো 2টা ক্লাসে কমপ্লিট করবো, অর্থাৎ 4টা ক্লাসে কমপ্লিট হওয়ার কথা ছিল। কিন্তু হয়েছে কি যে আমি প্রথম দিন একটু তাড়াতাড়ি ফাস্ট আগানোর কারণে তোমরা যে কমেন্টগুলো করছো, মানে আমি তো 3 দিন ধরে ডিপ্রেসে ছিলাম, ঠিক আছে? তো এই জন্য ভাবছি যে একটু স্লো স্লো আগাবো। আর যারা হচ্ছে যে এই যে যারা বলতেছো যে ভাইয়া কয়টা ক্লাসে শেষ হবে, তার মানে তোমাদের অবশ্যই তারা আছে, তোমাদের তাড়াতাড়ি শিখার ইচ্ছা আছে, তো তাদের জন্য বলতেছি আসলে আমি আমার এই পরীক্ষার প্যারাটা একটু কমলেই তখন আমি তোমাদের জন্য রেকর্ডেড ক্লাসগুলো আপলোড করা স্টার্ট করবো, ওয়েবসাইটে খুব সুন্দর করে বোঝানো থাকবে, তো তোমাদের যখনই ক্লাস লাগবে তোমরা তখনই যে দেখে আসতে পারবা। বুঝতে পারছো? খুব ইজিলি দেখে আসতে পারবা, বুঝতে পারছি? তো তখন দেখা যাবে কি মানে তোমার জন্য তো একদিনে শেষ হয়ে যেতে পারে, তোমার জন্য তো ওই ক্লাস হচ্ছে একদিনে শেষ হয়ে যেতে পারে, তাই না? আমি আপলোড করে দিয়ে রাখবো, চেষ্টা করবো প্রতি সপ্তাহে 2-3টা করে আপলোড করতে, তো তোমরা হচ্ছে যখন ইচ্ছা তখন দেখে নেবা আর কি। ওকে, এই হচ্ছে কথা ছিল। তারপরে আসি, অনেক কথা বলছি। দেখো এই প্রবলেমটা আমি তোমাদেরকে একটু হিন্টস দিব, এরপরে 2টা প্রবলেম আছে, এই 2টা প্রবলেম তোমাদেরকে হিন্টস দেবো, তোমাদের HW থাকবে।
এর আগের ক্লাসে যারা যারা এসডব্লিউ কমপ্লিট করেছিলাম তাদেরকে আসলে একটা গিফট দেওয়ার কথা ছিল। আন্তরিকভাবে দুঃখিত, আমি হচ্ছে গিয়ে যে একটু ব্যস্ত থাকার কারণে তোমাদেরকে গিফট দিতে পারি নাই। অনেকে দেখলাম সলভ করছো, মনে হয় 2 জন বা 3 জন হচ্ছে খুব অ্যাকুরেট করছে, সো তাদেরকে অবশ্যই আমি গিফট দেবো ইনশাল্লাহ। ভাইয়ের উপর বিলিভ রাখো। আম, গরিব মানুষ যতটুকু দিতে পারি আর কি, ওইটার মধ্যে আমি গিফট দেওয়ার চেষ্টা করবো। সো আজকেও তোমাদের জন্য আমি কতগুলো এসডব্লিউ দিচ্ছি, যেমন এটা আমাদের একটা এসডব্লিউ হবে। এই প্রবলেমটা কেমনে করে সলভ করতে হবে তোমরা নিজে নিজে সলভ করবা, নিজের সাথে অনেস্ট থেকে, গাইড দেখে না বা সলিউশন দেখে না। এরপরে যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটা, এই দুটা প্রবলেম, ঠিক আছে, বেশ ভালো একটা প্রবলেম। তো এই প্রবলেমটা যারা যারা পারবা, আমি তো আসলে হ্যাপি। সেন্টি মার্কা প্রবলেম, এই প্রবলেমটা তোমরা যারা যারা পারবা তাদেরকে হচ্ছে আমি গিফট দিব। এই প্রবলেমের জন্য গিফট আছে, বাকি এই প্রবলেমটা সবার জন্য আসলে এসডব্লিউ থাকবে, ঠিক আছে, সবার জন্য আসলে এসডব্লিউ থাকবে। ওকে, তারপর আচ্ছা, তারপরে আসো এই প্রবলেমটা। এই প্রবলেমটা খুবই ইজি ভাইয়া। এটার অ্যান্সারটা তুমি চোখ দেখে, মানে এক কথায় দেখে অ্যান্সার বলে দিতে পারবে। এটা অ্যান্সার কত জানো? 3/4। এই যে 3/4, এটা আমার অ্যান্সার আসবে 3/4। আসলে কেমনে আসলে এগুলোর অ্যান্সার গুলো আসে খেয়াল করো ভাইয়ারা। আমরা তো একটা ফর্মুলা দেখছিলাম এরকম, যে লিমিট এক্স টেন্ডস টু আসলে 0, এই যে সাইন এক্স ডিভাইডেড বাই এক্স এর মানটা ছিল আমাদের 1, এটা আমাদের মেইন ফর্মুলাটা ছিল, তাই না? এখন আমি যদি তোমাকে বলি যে লিমিট এক্স টেন্ডস টু হচ্ছে 0, সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এক্স এর মানও যে 1, কে কে বিলিভ করবা? তোমাদের মনে একটু ডাউট থাকতে পারে যে ভাই দুটো তো আসলে একই রকম না, একটা ইনভার্স লিখছে, আরেকটা হচ্ছে মানে সাইন ইনভার্স এক্স লিখছে, একটা শুধু সাইন এক্স লিখছে, দুটার মধ্যে আমাদের সেম কেমনে হয়? সেম হয়। আমি তোমাকে প্রমাণ করে দেখাচ্ছি, ওকে। আমাদের প্রমাণ করার টার্গেটটা কি? আমাদের প্রমাণ করার টার্গেটটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু হচ্ছে 0, সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এক্স এর মান কত সেটা বের করা লাগবে। আমরা কেমনে বের করবো দেখো, একটু আমরা তো প্রতিস্থাপন নিয়মটা শিখলাম, প্রতিস্থাপন নিয়মটা এখানে খাটা বোঝা সিম্পল। দেখো আমি করবো কি, এই যে সাইন ইনভার্স এক্স, এইটার মানটা আমি ধরে নিব হচ্ছে থেটা। আমি প্রতিস্থাপন করতেছি, এই যে এক্স এর জায়গায় থেটা প্রতিস্থাপন করতেছি। আচ্ছা ভাইয়ারা একটা কথা বলো তো, তাহলে আমাদের এক্স এর মান কত লেখা যাবে? এক্স এর মানটা অবশ্যই অবশ্যই লেখা যাবে সাইন থেটা, অবশ্যই লেখা যায়। এরপর আরেকটা জিনিস খেয়াল করো, এখানে লিমিট কত দেওয়া আছে? এক্স টেন্ডস টু হচ্ছে 0। আচ্ছা এক্স টেন্ডস টু যদি 0 হয়, এই এক্স এর মানটা তুমি এখানে বসাও তো। সাইন ইনভার্স 0 এর মান কত? 0, তাহলে থেটা টেন্ডস টু কত হবে? অবশ্যই অবশ্যই 0 হবে। এই জিনিসগুলো আমরা এখন এখানে প্রতিস্থাপন করব। তাহলে কত দাঁড়াচ্ছে? লিমিট এক্স টেন্ডস টু 0 জায়গায় কত প্রতিস্থাপন করব? থেটা টেন্ডস টু 0। প্রতিস্থাপন নিয়মটা কিন্তু ইম্পর্টেন্ট, শিখলে অনেক কাজে লাগে। সাইন ইনভার্স এক্স এর জায়গায় কত লিখবো? থেটা লিখবো। এক্স এর জায়গায় কত লিখবো? সাইন থেটা লিখবো। আমরা একটা ফর্মুলা দেখছিলাম, কি ফর্মুলা? এটা এরকম ছিল, লিমিট এক্স টেন্ডস টু আসলে 0, এক্স বাই সাইন এক্স এর মান কত? 1। তার মানে সাইনের এখানে যা থাকবে এখানে তা, এখানেও তা, অ্যান্সার হচ্ছে 1। দেখো 0 লিখে ফেলছি, 1। তাহলে এটা অ্যান্সার কত হবে? থেটা আছে, থেটা আছে, থেটা আছে, এটার অ্যান্সার আমাদের 1। তাহলে আমাদের কি দাঁড়াইলো আলটিমেটলি? এই যে এইটার অ্যান্সারটা আসলে আলটিমেটলি আমাদের 1ই দাঁড়াইছে। তো মাথায় রাখতে হবে ফর্মুলা, এটা আমরা মুখস্থ করে রাখবো। এই ফর্মুলাটাকে এরকম মুখস্থ করে রাখবো। তো সিমিলারলি আমাদের এটাও লাগে, লিমিট এক্স টেন্ডস টু আসলে 0, tan ইনভার্স এক্স ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু আমাদের 1। ওকে, তাহলে এই প্রবলেমটা আমরা সলভ করি। সলভ করার জন্য কি করতে হবে দেখো, সাইন ইনভার্সের ফর্মুলার ক্ষেত্রেও এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে আমি অ্যান্সার 1 লিখতে পারবো। দেখো সাইন ইনভার্স এখানে আছে কত? 3x, তোমার এখানে কত লাগবে? 3x লাগবে। আমি এখানে লিখি লিমিট এক্স টেন্ডস টু আসলে 0, আর এই যে 4 যেটা আছে, 4 তো কনস্ট্যান্ট, অ্যাকচুয়ালি 1/4 টা কনস্ট্যান্ট, 1/4 টাকে আমি বাইরে পাঠিয়ে দিলাম এরকম। আর এটাকে কি লেখা যায়? সাইন ইনভার্স 3x ডিভাইডেড বাই এক্সটাকে রাখছি, আর এখানে একটা 3x লিখে দিলাম। তাহলে 3টা একটা বাইরে থেকে আসছে না, এক্সট্রা টার্ম না, এক্সট্রা টার্মটাকে আমি কি লিখবো? বাইরে গুণ করে দেবো। তাহলে এবার আসো, এখানেও এক্স থাকতে হবে, এখানেও এক্স, এখানেও এক্স, আর এখানে 3x আছে, এখানে 3x, আমি এখানেও 3x লিখতে পারবো, কারণ এক্স এর মান 0 কাছাকাছি হলে 3x এর মানটাও 0 কাছাকাছি হয় আলটিমেটলি। তাহলে এই টোটালটার অ্যান্সার কত হয়? আসলে 1 হয়। আমাদের আলটিমেটলি অ্যান্সারটা হচ্ছে 3/4। এই হচ্ছে অ্যান্সার। এই জিনিসটা কিন্তু আমি আগেই বলে দিয়েছিলাম। আগে কেমন বলছিলাম যে সাইনের ভিতরে যে পার্টটা থাকে 3, আর এই যে এখানে যে পার্টটা থাকে এক্স, মানে এক্স এর সামনে যে সহগটা থাকবে সেটা, তাহলে 3/4। তাহলে আমাকে এখন বলো তো, তোমার যদি এমন দেওয়া থাকে লিমিট এক্স টেন্ডস টু আসলে 0, tan ইনভার্স 5x ডিভাইডেড বাই 4x, অ্যান্সার কত হবে? কত হবে? 5/4। কত হবে বলো? 5/4। এক কথায় আমাদের অ্যান্সার শেষ, ঠিক আছে? এবার দেখবো আর 20 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে ফেলবো শর্টকাট, ঠিক আছে? ওকে, বুঝা গেছে এটা? আচ্ছা নেট মনে হয় ঠিক আছে, আমার এখানে তো চলতেছে।
হুম, যারা কমেন্ট করতেছো তারা তোমাদের নেটটা একটু চেক করে নাও, ঠিক আছে? আচ্ছা, তারপর তারপর আসি, এটা তো গেল। আচ্ছা, 37 নাম্বার প্রবলেমটার আগে আমাদের আরো একটা ফর্মুলা দেখতে হবে। এই যে লিমিট এক্স টেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু ওয়ান। ওকে, এটা মেমোরাইজ করা লাগবে। যে একটু আগে যে দুইটা ফর্মুলা খালি বারবার মেমোরাইজ করাচ্ছিলাম না, তো ওরকম এটাও কিন্তু একটা বেসিক ফর্মুলা, এটাকে তোকে মেমোরাইজ করাতে হবে। আমি এটার ফর্মুলা প্রমাণটা পরে করাবো, তখন তোমাদের হচ্ছে ধারা পড়াবো না, ই টু দি পাওয়ার এক্স এর ধারা আছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ধারা আছে, এ টু দি পাওয়ার এক্স এর ধারা আছে, ওই ধারাগুলো যখন পড়াবো তখন হয়ে যাবে। আর আরেকটা জিনিস, তোমাদের এই যে এল হসপিটাল রুলের নাম শুনছো কিনা? এই এই যে একটা রুল দিয়ে জানো তোমাদের বইয়ের সবগুলো অঙ্ক করে ফেলা যায়। আমি এখানে কতগুলো টাইপে ভাগ করছি না, এইটাতে এই নিয়ম, ওইটাতে ওই নিয়ম, ওইটাতে এমনি করো, এমনি করো, সামনে করো, এগুলো কিচ্ছু করা লাগবে না। এল হসপিটাল রুলটা শিখাই দিলে তোমরা সবগুলা হচ্ছে একবারে করে ফেলতে পারবা। এখন এটা কেন শিখাই নাই? কারণ এল হসপিটাল রুলটা শেখার জন্য তোমার ডিফারেন্সিয়েশনটা জানতে হবে। ডিফারেন্সিয়েশনটা আমি একটু শিখাই নি, দেন তারপরে আমি ওইটা তোমাকে শিখাই দেবো। তাহলে তোমার এমসিকিউতে খুব দ্রুত সলভ করে ফেলতে পারবা যে কোনো প্রবলেম, ঠিক আছে? তো এটা কি আসলে? এর একটা সূত্র, হ্যাঁ, এটা একটা সূত্র যেটাকে তোমাকে মেমোরাইজ করতে হবে, ওই আগেরটার মতো, লিমিট এক্স টেন্ডস টু sin x বাই x এর মতোই আর কি। কেমনে মনে রাখবো এটা? দেখো, তোমাকে মনে রাখতে হবে এরকম করে, দেখো এখানে আমাদের এক্স থাকতে হবে, এখানেও এক্স থাকতে হবে, এখানেও এক্স থাকতে হবে, তাহলে আমি আনসারটা লিখবো 1। এখানে যদি থাকে হচ্ছে যদু, তাহলে এখানেও যদু থাকতে হবে, এখানেও যদু থাকতে হবে, তাহলে আনসার 1। এখানে মনে করো ই টু দি পাওয়ার আরিশ থাকলো, ই টু দি পাওয়ার আরিশ মাইনাস 1 ডিভাইডেড বাই আরিশ, আর এই যে আরিশ টেন্ডস টু 0 থাকা লাগবে। মানে মোট কথা এক্স এর জায়গায় যে কোনো কিছু থাকতে পারে, বাট আমাদের এই তিনটা স্পেস হচ্ছে সেম থাকতে হবে, তাহলে তুমি এখানে 1 লিখতে পারবা। বুঝে গেছে? এই ফর্মুলাটা আমরা মনে রাখবো, লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু হচ্ছে 1। ওকে, ওকে, তাহলে এই প্রবলেমটা সলভ করো। আসলে দেখেই তো বোঝা যাচ্ছে এটার অ্যান্সার কত হবে। এটা তো ডাইরেক্ট সূত্রই পড়ে আছে রে। কিভাবে? এই যে ই টু দি পাওয়ার, একটু আগে দেখলাম এখানে যা থাকতে হবে এখানেও তাই থাকতে হবে, এখানেও তাই থাকতে হবে, বাট এখানে তাই নাই, এখানে কি আছে? এক্স টেন্ডস টু 0 আছে। আচ্ছা, একটা কথা আমাকে বলতো ভাইয়ারা, এক্স টেন্ডস টু যদি 0 হয় তাহলে অবশ্যই অবশ্যই সাইন এক্স টেন্ডস টু তো 0ই হয়। কেন? এক্স এর মান তুমি 0 বসাই দাও, তাহলে সাইন 0 ডিগ্রি মান কত? আসলে 0ই তো। তাহলে সাইন মানে এক্স টেন্ডস টু 0ই লেখা যায় আসলে। তাহলে আমি আসলে এই পার্টটারে আমি লিখতে পারি, লিমিট এক্স টেন্ডস টু 0 জায়গায় সাইন এক্স টেন্ডস টু 0 লিখলেও আমাদের কোনো ধরনের ক্ষতি হবে না। আর এখানে থাকতেছে ই টু দি পাওয়ার সাইন এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে সাইন এক্স। এই তিনটা স্পেসে হচ্ছে সেম জিনিস আসছে। দেখো তো, এই যে সাইন এক্স, এখানে সাইন এক্স, এখানে সাইন এক্স আসছে না? তাহলে অ্যান্সার কত? এটা 1। খুবই সহজ। এমসিকিউতে আসবে। হ্যাঁ, এই হসপিটাল পড়ে তোমরা হচ্ছে হসপিটালে ভর্তি হতে চাচ্ছ এখনই? এখনই শিখাবো না, এখনই শিখাবো না, আগে ডিফারেন্সিয়েশনটা পড়বা, তারপর হচ্ছে শিখাবো। তাহলে তোমরা সবাই খালি কি করবা? এই হসপিটাল রুলটাই হচ্ছে গিয়ে শিখবা। আর আমি যে এত কষ্ট করে এত সুন্দর করে করে টাইপ গুলো নিয়ে আসছি, এই টাইপে তুমি পাত্তাই দিবা না, ঠিক আছে? এই জন্য এখন শিখাবো না, এটা পরে শিখাবো, তোমরা ধৈর্য ধরো, ঠিক আছে? আচ্ছা, তারপর তারপর আসো 38 নম্বর প্রবলেমটা। ওই প্রবলেম একটু আগে যেটা করলা ওইটারই একটু আপডেট ভার্সন, এটা আর কিছু না। এটা কি আছে দেখো তো, কোনো কঠিন কোনো কিছু নাই। দেখো, আমি এই জিনিসটাকে কি করতে পারি, ফর্মুলা তোমাকে ওইটাই ফেলাইতে হবে, বুঝতে পারছি আমি। তার লিমিট আমি এখানে লিখতে পারি এক্স টেন্ডস টু 0, ঠিক আছে? ই টু দি পাওয়ার এখানে আছে হচ্ছে কত? এম ট্যান এক্স আছে, মাইনাস 1 আছে। তাহলে আমরা বুঝতেই পারতেছি এখানে আমার নিচে একটা এম ট্যান এক্স যদি আনতে পারতাম, আর এখানে যদি আমি এম ট্যান এক্স লিখে দিতাম, তাহলে হচ্ছে আমাদের আনসারটা 0 হয়ে যেত, আর সরি 1 হয়ে যেত, সূত্র পড়ে যেত। তো নিচে যদি এম ট্যান এক্স নাই, তাহলে আমি বানাবো। নিচে দেখো একটা এম আছে, আর এই ভিতরে ট্যান এক্স আছে, বাট এখানে ট্যান এক্স নাই। না থাকলে সমস্যা কি? আমি কমন নিয়ে ফেলবো। আমি এই দুটা থেকে কমন নিলাম, ট্যান এক্সটাকে কমন নিয়ে ফেললাম। তাহলে কমন নিলে থাকে কত? এই যে এই দুটা থেকে, মানে আমাদের এই দুটা থেকে আমি ট্যান এক্সটাকে কমন নিচ্ছি, তাহলে এখানে থাকে হচ্ছে 1 প্লাস এই সাইন এক্স এর জায়গায় কত থাকবে? কজ এক্স থাকবে না? আচ্ছা, এটা কি বুঝে গেছে? আমি যদি ট্যান এক্স কমন নিয়ে নিই, এখানে কজ এক্স থাকবে। এটা বোঝা তো খুবই সহজ ভাই, তুমি ট্যান এক্সটাকে গুণ করে দাও না ভিতরে, দেখবে আগের লাইন চলে আসতেছে। কারণ ট্যান এক্স মানে ওই যে সাইন বাই কজ এক্স, তাহলে এখানে ওই যে কজ এক্স এবং কজ এক্স কাটা গিয়ে শুধুমাত্র সাইন এক্সটা পড়ে থাকবে আর কি। সিম্পল জিনিস। এবার আসো, এবার আমি করবো কি, দুটাকে আলাদা করব। কি আলাদা আলাদা করব? দেখো, লিমিট এক্স টেন্ডস টু 0, এই যে সুন্দর একটা ফরম্যাট পড়ে আছে, ই টু দি পাওয়ার এম ট্যান এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এম ট্যান এক্স। এইটা আমাদের একটা সুন্দর একটা পার্ট, এই পার্টটা আমি আলাদা করলাম ইনটু, একবারে লিমিট দিয়ে দিই, তোমরা এখন তো ম্যাচিউর হয়েছো। সো লিমিট এক্স টেন্ডস টু আসলে 0, এখানে আমরা 1 বাই 1 প্লাস কজ এক্স লিখে ফেললাম। কারো কোনো আপত্তি নাই তো?
থাকারও কথা না আসলে। এখন একটু খেয়াল করো তো, এইখানে আছে হচ্ছে আমাদের m tan x, এখানে আমাদের আছে m tan x, তাহলে আমার এই পার্টটাতে m tan x আসলে আমি সূত্র ফেলে দিতে পারতাম, তার মান 1 আসতো। তো দেখো, যদি x এর মানটা টেন্স টু 0 হয়, তাহলে অবশ্যই অবশ্যই tan x এর মানও 0 কাছাকাছি তো হবে। tan x টেন্স টু 0, x এর মান 0 বসা দাও, tan 0 ডিগ্রি মান কত? 0। আচ্ছা, তার আগে যদি আমি একটা m গুণ করি, 0 এর আগে m গুণ করলে সেটা তো আমাদের 0ই হবে আসলে আলটিমেটলি। তাহলে আমি এইটাকে প্রতিস্থাপন করে তাহলে এটা লিখতে পারবো। তো লিমিট এটা লেখা যায় m tan x টেন্স টু 0। অনেকে এই লাইনটা স্কিপ করতে পারো তোমরা চাইলে, বাট এটা দেখা দেওয়া আর কি ভালো, ঠিক আছে? তোমাদের কলেজের স্যাররা দেখাই দিলে খুশি হবে আর কি। ডিভাইডেড বাই এখানে আমাদের m tan x, আর এখানে একটা -1 ছিল, ঠিক আছে? তাহলে এই পার্টটার মান কত হয়ে যাবে? এখন 1 হয়ে যাবে, এই টোটাল পার্টটার মান 1 হয়ে যাবে। আর আমাদের কাছে পড়ে থাকতেছে কোনটা? এইটা। এইখানে দেখো আমি x এর মান ডাইরেক্টলি 0 বসালে কোনো প্রবলেমই হবে না, কারণ cos 0 ডিগ্রি মান কত হবে? 1, 1 + 1 মানে হচ্ছে 2, আর এখানে আছে পড়ে থাকবে হচ্ছে হাফ। আর এটার মান সূত্র ফেলা দিলে এটা 1, তাহলে 1 × হাফ মানে হাফ। এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? ওকে ওকে ওকে। তারপর তারপর আশা করি এটা বোঝা গেছে, কোনো কঠিন কোনো কিছু না, একবারে সহজ বিষয়। আচ্ছা, তারপর আসো আমাদের এই যে এখানে যে সূত্রগুলো লেখা আছে, এই সূত্রগুলারে তুমি হচ্ছে অনেকগুলা হাসি দাও, এগুলো হচ্ছে হাসি, হাসির চিহ্ন। মানে এখান থেকে তোমাদের একটা কোশ্চেন 100% আসবেই আসবে, এটা আমি গ্যারান্টি দিয়ে দিলাম, ঠিক আছে? ওই যে এইচএসসি বলো, এইচএসসি তো একটা আসবে, মানে এইচএসসি তে লিমিট থেকে যদি একটা এমসিকিউ দেয় তাহলে এখান থেকে দিবে একটা। আবার ধরো তোমার অ্যাডমিশন টেস্টে তুমি যখন পরীক্ষা দিবা, তো তুমি বুয়েটে দাও, রুয়েটে দাও, কুয়েটে, চুয়েটে, যে কোনো ইউনিভার্সিটিতে, যে কোনো ইউনিভার্সিটি দাও না কেন, ওখানে একটা না একটা কমন পাবাই, মানে এই যে এই দুইটা সূত্র থেকে, ঠিক আছে? একটা না একটা কমন পাওয়াই পাবা। তাহলে আমাকে কি করতে হবে জানো? সূত্রের প্রমাণ তো অবশ্যই অবশ্যই আছে, ওগুলো আমি দেখাবো, কি বলছি? যখন আমি ধারার অঙ্কগুলো করাবো না তখন ওগুলো দেখাবো। বাট আপাতত আপাতত হচ্ছে আমরা সূত্রটা দেখে জাস্ট অঙ্ক করা শিখি। সূত্রটা কি বলছে আমাকে সূত্রটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে। যে আচ্ছা, একটা বিষয়, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, ওটাকে তুমি একটু ঠিক করে নাও। এখানে আমাদের আসলে এক্স আসবে, হ্যাঁ, এখানে এক্স আসবে, এখানেও এক্স আসবে, এখানেও এক্স, এখানেও এক্স। অথবা আমি এভাবে লিখতে পারো, এটা তুমি এন দিতে পারো, এটা এন, এটা এন, তাহলে বাকি সবকিছু ঠিকঠাক আছে। অর্থাৎ যদি এমন হয় যে লিমিট এন টেন্ডস টু 0, এন এর জায়গায় কিছু যে কোনো কিছু থাকতে পারে, আরিশ থাকতে পারে, তোমার নাম থাকতে পারে, এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, হোয়াট এভার যা ইচ্ছা থাকতে পারে, লিমিট এন টেন্ডস টু 0 হয় 1 + n টু দি পাওয়ার 1/n এর মান হয় n। খেয়াল করো, এইখানে n আছে, এখানে আছে 1/n, তাহলে এখানে যদি 5 থাকতো, ওখানে এখানে যদি 5x থাকতো, তাহলে ওখানে কত হবে? 1/5x, মানে উল্টাটা যা থাকবে তার উল্টাটা। একই রকম ভাবে এখানে কত আছে দেখো, ফর্মুলাটার মধ্যে পার্থক্য কি? n টেন্ডস টু ইনফিনিটি এখানে আছে, তাহলে এখানে কত আছে? 1 + 1/n টু দি পাওয়ার n। তাহলে মনে রাখবা, এখানে তোমার যদি 1/n থাকে, এটাতে কত হবে? n হবে, মানে উল্টাটা হবে। প্রথমটাতে লিমিট কত? 0, পরেরটাতে লিমিট হচ্ছে ইনফিনিটি। বুঝতে পারছি? বুঝতে পারছি তো? হ্যাঁ, ঠিক আছে। তাহলে পরের ম্যাথটা, মানে আমরা ম্যাথ করবো এখন। এই যে এই টাইপের ম্যাথ, এই যে একটু আগে যে সূত্রটা দেখে আসলাম না, এটা হচ্ছে প্রথম সূত্রের ম্যাথ, প্রথম সূত্রটা। তো প্রথম সূত্রটা আসলে কি ছিল আমি একটু লিখি ভালো করে, যে এরকম ছিল, লিমিট এক্স টেন্ডস টু আসলে 0, 1 + x/1/x, এটার মান কত? আসলে 1। আমরা ওই ফর্মুলাটা ফেলাবো এখন, দেখো কত সহজ। লিমিট এটাকে লেখা যায় এক্স টেন্ডস টু আসলে 0, কত আছে? 1 + 7x আছে। এটার উপরে পাওয়ার একটা আছে, পাওয়ারটা কত দেওয়া আছে একটু ভালো করে লিখি, 5x + 3 ডিভাইডেড বাই হচ্ছে x, এরকম আছে। এখন এই পাওয়ারটা নিয়ে আমার হচ্ছে টেনশন, আমার তো আসলে ফর্মুলা ফলানোর জন্য এখানে 1/x লাগবে, আর এখানে একটু কি বিদঘুট একটা জিনিস আছে, তাই না? এটা আমরা একটু সুন্দর করে চেঞ্জ করতে হবে না? আমরা চেঞ্জ করবো কিভাবে? এই যে এক্সটা উপরে মানে এক্সটা দুই পাশে ভাগ করে দিলাম, এই 5x এর দিয়ে দিলাম, 3x এর দিয়ে দিলাম, তাহলে কি লেখা যায়? এরকম, লিমিট x টেন্ডস টু আসলে 0, এটাকে লেখা যায় 1 + হচ্ছে 7x টু দি পাওয়ার 5, 5 হয়ে গেছে, প্লাস এটা লেখা যায় 3/x। অবশ্যই অবশ্যই জিনিসটা লেখা যায়। এরপর আমি এটাকে এভাবে লিখতে পারি, লিমিট x টেন্ডস টু আসলে 0, এটা লেখা যায় 1 + 7x টু দি পাওয়ার 5 গুণন লিমিট x টেন্ডস টু আসলে 0, 1 + 7x টু দি পাওয়ার 3/x। ওকে, ওয়েট ওয়েট, আগে কমেন্ট করিস না, আমি এখানে কি করলাম আসলে। দেখো,
পাওয়ার যদি আসলে যোগ হয় তাহলে ওটাকে গুণ আকারে লেখা যায় না, মানে এক্সপোনেনশিয়াল তো একটা বৈশিষ্ট্য ছিল যে ই টু দি পাওয়ার এ ইন্টু ই টু দি পাওয়ার বি, বেস বেস সেম থাকলে পাওয়ারে পাওয়ারের যোগ হলো তো 90 এর বিষয়। তো ওইটাই আর কি, যদি আমাদের যোগ থাকে তাহলে সেটাকে গুণ আকারে লেখা যাবে। তো এখানে আমাদের যোগ ছিল, যে পাওয়ারের যোগ যোগ ছিল না, 5 প্লাস 3/x ছিল না, তো এটাকে আমি গুণ আকারে লিখতে পারি। গুণ আকারে লেখার পরে ডাইরেক্ট আমি লিমিট গুলো একবার দিয়েছি। এখন দেখো আমার এই প্রথম পার্টটাতে আমি যদি এক্স এর মান ডাইরেক্টলি 0 বসাই দিই কোনো প্রবলেম হবে? হবে না। বসা যেত, কত আসে 7 ইন্টু 0 মানে 0, তাহলে 1 টু দি পাওয়ার 5 মানে কত 1। এই প্রথম পার্টটুকুর মান তো 1, ডাইরেক্টলি 0 বসানোর পরে। এর পরের পার্টটুকু 0 বসালে একটা প্রবলেম আছে। কি প্রবলেম আছে ভাইয়া? তুমি ডাইরেক্টলি যদি 0 বসায় দাও তাহলে 1 প্লাস এখানে তো 0 আসবে, বাট এখানে কত আসবে দেখো, কত আসে, এক্স এর মান ডাইরেক্টলি এখানে বসা দিলে 1 প্লাস 0 টু দি পাওয়ার 3/0। 3/0 মানে কি? অসংজ্ঞায়িত, তাই না? 3/0 মানে তো অসংজ্ঞায়িত। আর তুমি এটাকে ইনফিনিটি ধরো, একটা অ্যান্সার ধরো, ধরো প্লাস ইনফিনিটি ধরলা, তাহলে অ্যান্সার কত আসবে? 1 টু দি পাওয়ার ইনফিনিটি আসবে, অথবা এটার অ্যান্সার 1 টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি আসবে। এটা কিন্তু অনির্ণয় একটা টার্ম, তাই না? 1 টু দি পাওয়ার প্লাস ইনফিনিটি আসবে নাকি 1 টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি আসবে? অনির্ণয় একটা টার্ম না? তো এই জন্য আমরা কি করতে হবে? ফর্মুলা ফলাইতে হবে ডাইরেক্টলি। এই যে আমাদের একটা ফর্মুলা আছে, লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস এক্স বাই 1 বাই এক্স এর মান 1। আমি বলছিলাম এখানে যা থাকবে এখানে তার উল্টা থাকতে হবে, তাহলে এখানে 7x থাকলে এখানে কত থাকতে হবে? 1 বাই 7x। বুঝতে পারছি? বুঝতে পারছি আই গেস। তাহলে আমরা লিখতে পারি যে লিমিট এক্স টেন্ডস টু আসলে 0 1 প্লাস এখানে থাকতে হবে 7x, এখানে আমাকে 1 বাই 7x দিয়ে দিতে হবে, তাহলে আমি ফর্মুলা চলে আসবে। বাট ওয়েট, এখানে ছিল তো 3/x, আপনি লিখছেন 1 বাই 7x। এক্স তো ঠিক আছে, এক্স লিখছেন, 7 কোত্থেকে আনলেন? ওকে, এটা তো আমার অপরাধ হয়েছে, তাই না? তো অপরাধ হলে আমি এটাকে, মানে অপরাধটাকে একটু কম করি, আমি এখানে 7 গুণ করে দিই, তাহলে 7 7 কাটা গেল, সেম থাকলো। আর এই 3 কই যাবে ভাইয়া? 3 আমি এখানে গুণ করে দিলাম, শেষ হয়ে গেল। এবার এই পার্টের এই পার্টের অ্যান্সার কত? এই পার্টটুকুর অ্যান্সার কত? আরে 1 লিখছি কেন রে? খুবই সরি, এটার অ্যান্সার হচ্ছে ই, মিস্টেক, এটার অ্যান্সার হচ্ছে ই। তাহলে এই পার্টের অ্যান্সার কত হবে? ই লেখা যাবে, দেখো হচ্ছে ফর্মুলার মধ্যে ছিল ই, ই, ঠিক আছে, ই। তাহলে এই পার্টের অ্যান্সার হচ্ছে ই, তাহলে 1 ইনটু এটা লেখা যাবে ই টু দি পাওয়ার 3 7 কত লেখা যায়? 21। অ্যান্সার কত? ই টু দি পাওয়ার 21। বুঝতে পারছি? বুঝতে পারছি ভাইরা? তোমরা যারা আসো অনেকক্ষণ ধরে ক্লাস করতেছো কষ্ট করে, তোমরা কি জিনিসটা বুঝতে পারছো? বলো আমাকে, জানাও ভাইয়েরা, আপুরা যারা আছেন তারা কি বুঝতে পারতেছেন? এই প্রবলেমটা কি বুঝতে পারছেন? খুবই সহজ প্রবলেম না? খুবই সহজ প্রবলেম। এখন তোমরা হচ্ছে মজা বুঝবা। মজাটা কি? আমি যে এতখানি কাজ করে টোরে আমি এখানে যে অ্যান্সারটা আসলাম ই টু দি পাওয়ার 21, এটা না একবারে লিখে ফেলা যায়। কেমনে লিখে ফেলা যায়? আমাদের আসলে চোখ থাকতে হবে। আচ্ছা, এক কাজ করি, আমি এটার একটু করি, লক করে দিই, লক করে দিলাম। দেন আসো এই পার্টটারে আমি একটু সাইডে নিয়ে যাই, যা সাইডে চলে যা। আর আমাদের এখানে একটু আমরা একটা শর্টকাট দিই এই প্রবলেমটার জন্য, শর্টকাট, কারণ এটা অনেক বেশিবার আসে, বেশিবার আসলে একটা শর্টকাট তো বানতা হ্যাঁ না ভাই? আচ্ছা দেখো, ই টু দি পাওয়ার 21টা আসলে কেমনে আসছে দেখো তো। 3 7 লেখা যায় 21। এই অঙ্কের মধ্যে দেখো তো 7 কোথায় আছে? 7 আছে ভাইয়া, এই যে এটা তো তোমার প্রথম অঙ্ক, তাই না? 7 আছে হচ্ছে এক্স এর সহগে। ভাইয়া 21 বানানোর জন্য আমার 3 লাগবে, 3 কোথায় আছে? 3 আছে হচ্ছে এই যে এটা তো 1 বাই এক্স এর সহগ। তাহলে শর্টকাটটা আসলে কি দাঁড়াইলো? অলওয়েজ মনে রাখবা এটা শর্টকাট। শর্টকাট এই ধরনের প্রবলেম গুলো শর্টকাট। এই সূত্র আর আরেকটা যে সূত্র আছে দুটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সেটা শর্টকাটটা কি? এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে অ্যান্সার হবে ই টু দি পাওয়ার, লিখবা এক্স এর সহগ গুণন 1 বাই এক্স এর সহগ। শর্টকাটটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর সহগ গুণন 1 বাই এক্স এর সহগ। তাহলে এই অ্যান্সারটারে আমি ডাইরেক্টলি মুখে মুখে বলতে পারি। আমার প্রশ্ন তো এইটা দেওয়া থাকবে, এখানে এক্স এর সহগ কত ভাইয়া? 7, আর 1 বাই এক্স এর সহগ কত? দেখো এটা কিন্তু 1 বাই এক্স এর সহগ না, কারণ এখানে এক্স কাটা চলে যাচ্ছে, 1 বাই এক্স কোথায় থাকবে? 3 এর সাথে থাকবে, তাই না? 1 বাই এক্স এর সহগ হচ্ছে 3। তাহলে অ্যান্সারটা হচ্ছে, দেখো খুব ইজিলি বলা যায় ই টু দি পাওয়ার 7 ইনটু 3 ইকুয়াল টু হচ্ছে 20। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি। এ তোদেরকে খালি এত ছ্যাঁকা দেয় কেন বলতো? অল্প বয়সে তোরা ছ্যাঁকা খাচ্ছিস কেন? আর এইসব নেট সিনেমিনি করতেছে না,
নেট সিনেমিনি করতেছে, নেটের সাথে হচ্ছে ব্রেকআপ করে ফেলো তোমরা, ঠিক আছে? সরি ফর দ্যাট। আসলে তোমরা এই কমেন্টটা বারবার করতেছিল, তো এই জন্য আমি বললাম আর কি। আচ্ছা, তারপর তারপর চলে আসি, এই প্রবলেমের শর্টকাটটা বুঝছি তো। এই ধরনের যে কোনো প্রবলেম যদি আসে তাহলে শর্টকাটটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর সহগ ইন্টু 1/x এর সহগ। তাহলে আমাকে বলো এই প্রবলেমটা, তাই? আচ্ছা, একটু চেঞ্জ করে দিছে। আচ্ছা, এই প্রবলেমটার অ্যান্সারটা কত হবে? এই প্রবলেমটা আসলে কেমন দেওয়া আছে বলো তো, একটু ভালো করে সাজা লেখো। লিমিট এক্স টেন্ডস টু জিরো, এটা আছে হচ্ছে 1 + 5x টু দি পাওয়ার, এটা লেখা যায় এমন 3x + 2 ডিভাইডেড বাই হচ্ছে এক্স। শর্টকাট ফালাবো ভাইয়ারা, শর্টকাট। শর্টকাটে আমাকে বলো তো এটার অ্যান্সারটা কত হবে? অ্যান্সারটা অলওয়েজ কি বলো, ই টু দি পাওয়ার এক্স এর সহগ ইন্টু 1/x এর সহগ। ই টু দি পাওয়ার এখানে এক্স এর সহগটা কত আছে? 5, তাহলে 5 গুণন 1/x। 1/x কত থাকবে দেখো তো, এই যে এক্স এর সাথে যখন এই যে 2 আছে, এটা হচ্ছে 1/x এর সহগ 2। 5 দুগুণা কত হবে? অ্যান্সারটা 10। বলতে পারো ভাই এটা কি 1/x হবে না? হবে না তো ভাইয়ারা। আরেকটা লাইন করো, একটা লাইন করলে তুমি বুঝবা যে ওইটা 1/x না, আসলে ওইটা আসলে এরকম 1 প্লাস এখানে আছে 5x, ওইটা আসলে এমন, ওটা হচ্ছে 3 + 2/x। বুঝছি? তাহলে এটা তো আসলে 1/x তো এখানে নাই। 1/x কার সাথে আছে? এটার সাথে আছে। তো 1/x এর সহগটা কত? আসলে 2। তো অ্যান্সারটা হচ্ছে ই টু দি পাওয়ার 5 × 2 হচ্ছে 10। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ভাইয়া, শর্টকাটটা কি আমি, কোশ্চেন আসতে পারে ভাই শর্টকাটটা কি আমি রিটেনে ইউজ করতে পারবো? উত্তর হচ্ছে না রে ভাই, শর্টকাটটা রিটেনে ইউজ করতে পারবা না। তোমাকে শর্টকাটটা এমসিকিউ তে ইউজ করতে হবে। কোথায়? কোথায় তাহলে আমরা রিটেনে আসলে কেমনে করে করবো? এমন করে করবো, এখানে যেভাবে করে করছে সেম একই রকম ভাবে করতে হবে। ওকে, তারপর এর পরের প্রবলেমটা দেখো। এই পরের প্রবলেমটার মধ্যে পার্থক্যটা কি? এখানে লিমিট এক্স টেন্ডস টু খালি 0 আছে, আর এখানে আছে লিমিট এক্স টেন্ডস টু হচ্ছে ইনফিনিটি। পার্থক্য এতটুকুই, ফর্মুলা একই, শর্টকাটও একই। আচ্ছা, আমি শর্টকাট দিয়েও করাবো, তারপর হচ্ছে আমাদের নরমালি করাবো। নরমালি আমরা করি জিনিসটাকে আগে। তো দেখো কি লেখা যায়, আমরা ফর্মুলা জানি। কি ফর্মুলা জানি? ফর্মুলাটা আগে চিপার মধ্যে লিখে রাখি, যে লিমিট এক্স টেন্ডস টু যদি হয় ইনফিনিটি 1 + 1/x টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু, অ্যান্সারটা হচ্ছে ই। তাহলে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, আমি কি বলছিলাম? ওই যে এখানে আমার 1/x আছে, তাহলে 1/x এর উল্টা রাশি হচ্ছে x, এখানে আমাদের x ই থাকতে হবে। তো একই রকম এই প্রবলেমটার মধ্যে 1 প্লাস এখানে আছে 1/4x, তাহলে আমাদের অবশ্যই উপরে কি থাকতে হবে ভাইয়ারা? 4x ই থাকতে হবে। তাহলে এই লাইনটা আমি একটু পরে লিখি, ঠিক আছে? পরে লিখি। আপাতত এখানে x + 8 আছে, তাহলে x + 8 টাকে লিখলাম। এবার ওই আগের অঙ্কটার মতোই, যেহেতু তাদের বেস সমান, উপরে পাওয়ার পাওয়ার যোগ আছে, জিনিসটাকে হচ্ছে আমি গুণ আকারে লিখতে পারবো। লেখা যাবে 1 + 1/4x টু দি পাওয়ার x ইন্টু, আবার লিমিটটা দিয়ে দিলাম, লিমিট এক্স টেন্ডস টু হচ্ছে ইনফিনিটি 1 + 1/4x টু দি পাওয়ার হচ্ছে 8, এমন লেখা যাবে। আচ্ছা, এরপরে আমাকে বলো তো, আমি এই যে এই 2 নাম্বার যে পার্টটা আছে, এই 2 নাম্বার পার্টের মধ্যে আমি যদি এক্স এর মানটা ডাইরেক্টলি ইনফিনিটি বসাই দিই, কোনো প্রবলেম হবে? হবে না তো, কারণ 1 + 1/∞ আসে। তো 1 + 1/∞ মানে কত? 1/∞ মানে তো 0, তাই না? 1/∞ মানেটা হচ্ছে 0। তাহলে আমাদের এই পার্টটা তো আমাদের 1 হয়ে যায়। 1 + 0 মানে কত? 0। 1 + 0 মানে হচ্ছে 1, তাহলে এটা আমাদের 1 থাকতেছে। টোটালটা অ্যান্সারটা হচ্ছে 1, এইটুকু মান। আর এইটাতে আমরা সূত্র ফলাইতে হবে। সূত্র কি ফলাবো আমরা? দেখো, লিমিট এখানে আমাদের আছে এক্স টেন্ডস টু হচ্ছে ইনফিনিটি 1 প্লাস, এখানে 1/4x আছে, এখানে x আছে। ফর্মুলা কি ছিল বলতো? লিমিট এক্স টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, এখানে 1/x থাকলে তার উল্টা এখানে x থাকতে হবে। এখানে আছে 1/4x, তাহলে এখানে কত থাকতে হবে? 4x থাকতে হবে। বাট এখানে কি 4x ছিল? ছিল না। 4 তো আমি এক্সট্রা নিয়ে আসছি, তাহলে এক্সট্রা এনে যে পাপটা করলাম, সেই পাপটাকে মোচনও করতে হবে 1/4 অ্যাড করে। এবার এই ভিতরের যে পার্টটা, এই ভিতরের পার্টের অ্যান্সারটা হচ্ছে ই, আর উপরে পাওয়ার পরে থাকলো 1/4, তাহলে ই টু দি পাওয়ার 1/4টা হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে এতগুলো কাহিনী করলাম, কাহিনী করে এটা বের করলাম, এটা তোমরা এক লাইনে করে ফেলতে পারো শর্টকাট দিয়ে। শর্টকাটটা কি বলছি? এই দুইটা টাইপের যতগুলো অঙ্কই আসুক না কেন, সবগুলোর জন্যই অ্যান্সারের ডাইরেক্ট ফর্মুলা কি? ই টু দি পাওয়ার এক্স এর সহগ এবং 1/x এর সহগ। এই প্রবলেমটাতে দেখো এক্স এর সহগটা কত আছে? 1। 1/x, এটা হচ্ছে 1/x, 1/x এর সহগটা কত? 4। তাহলে অ্যান্সারটা কত হবে? ই টু দি পাওয়ার এক্স এর সহগ ইন্টু 1/x এর সহগ গুণ। গুণ করলে অ্যান্সার হচ্ছে ই টু দি পাওয়ার 1/4। এটাই অ্যান্সার, এক লাইনে অ্যান্সার হয়ে গেছে। বুঝতে পারছি? বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নিবো। ক্যালকুলেটর হ্যাক্স কেন নিবো না? সবই নিবো, ঠিক আছে? সব।
যা আছে সব তোমাদের সিডাব্লিউ বা ইএক্স অথবা 991 ইউএস প্লাস যে ক্যালকুলেটরগুলোই আছে না কেন সব ক্যালকুলেটরই হচ্ছে আমি ক্যালকুলেটর হ্যাক্সগুলো দেখাবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে 42 নম্বর প্রবলেমটা, ওই যে গত ক্লাসের মধ্যে তোমরা যারা, হ্যাঁ এই তো শেষ আর একটুখানি বাকি আছে ভাই, দেখি কয়টা আছে অঙ্ক। আপনার ক্লাস কয়টা ভাই? এই যে আমার আর মাত্র 3টা অঙ্ক বাকি আছে, 3টা অঙ্ক বাকি আছে বুঝছো, আর 3টা অঙ্ক বাকি, 3টা অঙ্ক করলে তো আমাদের শেষ। আচ্ছা, এই প্রবলেমটা দেখো ইন্টারেস্টিং একটা প্রবলেম। গত ক্লাসে মনে হয় আমরা ইনফিনিটি লিমিটের প্রবলেমগুলো করছিলাম। ইনফিনিটি লিমিট আমরা কেমন বুঝবো? এই যে এইখানটাতে আমাদের হচ্ছে ইনফিনিটি থাকবে লিমিটের মধ্যে। তো এই প্রবলেমগুলো করছিলাম কেমনে? খুবই সহজ। ইনফিনিটি লিমিট থাকলে তোমাকে কি করতে হবে জানো? হরের মধ্যে সবচেয়ে বড় যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা কমন নিবা, লবের মধ্যে সবচেয়ে যে বড় পাওয়ারটা আছে সেই পাওয়ারটা কমন নিবা, আর কোনো কাজ নেই, ঠিক আছে? এখন আসো এই প্রবলেমটা আসলে কি বলছে ওটা দেখি। এখানে আছে এক স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস প্লাস ডট ডট হচ্ছে এন স্কোয়ার। আচ্ছা, এটা কি চেনা চেনা লাগে? এটা এরকম না যে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফলের সমষ্টি না এটা? এই ফর্মুলাটা তোমরা ছোটকালে শিখে আসছিল না 9-10 যে সমান্তরধারা গুণিতধারা ছিল ওই চ্যাপ্টারটাতে, যে এন সংখ্যক 3টা সূত্র শিখছিলাম মনে হয়। একটা হচ্ছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, স্বাভাবিক সংখ্যার যোগফল, এটা তোমাদের বিসিএস এ বসে কিন্তু। এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কত হয় বলতো? ফর্মুলাটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 2। মুখস্থ রাখতে হবে, এটা তার প্রমাণ দেখাবো না আমি, এটা তো 9-10 এর পড়া, আগের পড়া। আচ্ছা, এরপরে আর কি আছে? আরো আছে হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল, তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল দেখতে কেমন? এই যে এরকম দেখো, এগুলো সবগুলো স্বাভাবিক সংখ্যা, এগুলোকে আমি বর্গ করে যোগ করতেছি, এটাই আর কি। এটার ফর্মুলা কি? এটার ফর্মুলাটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 আর হচ্ছে 2n প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 6, ঠিক আছে? আচ্ছা, তারপরে আছে n সংখ্যক, লাস্ট ফর্মুলা, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফল। আচ্ছা, ঘনের যোগফল কি? ঘনের যোগফলটা হচ্ছে এখানে যেমন 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার লিখতেছো না, ওখানে থাকবে হচ্ছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব ডট হচ্ছে 8 কিউব পর্যন্ত। তাহলে ওটার ফর্মুলাটা কি? ওটার ফর্মুলাটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। বুঝতে পারছি? এই যে তোমরা যে কমেন্টের মধ্যে ঝগড়াঝগড়ি করতেছো এগুলো কিন্তু ঠিক না। ক্লাসে মনোযোগ দাও, ক্লাসের মধ্যে মনোযোগ দাও, ঠিক আছে? 3টা ফর্মুলা এগুলা কিন্তু মনে রাখতে হবে। এই যে আমি এখন যে 3টা অঙ্ক করাবো, লাস্ট 3টা অঙ্ক, ওই লাস্ট 3টা অঙ্কের মধ্যে এগুলো কাজে লাগবে, সেন্টি খাওয়া যাবে না। এই 3টা ফর্মুলা তোমাকে হচ্ছে মনে রাখতে হবে। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের ফর্মুলা কি? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফলের ফর্মুলাটা কি? n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। আর হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফলটা কি? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তো দেখো তো উপরে আমাদের কি আছে? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল না? বর্গের যোগফলের ফর্মুলাটা কি? ডাইরেক্ট ফালাই দিবা। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, ফর্মুলাটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 6। তাহলে ডিভাইডেড বাই 6 করবো, আর এখানে আমাদের n কিউব আছে, n কিউব থেকে গেল। এবার দেখো কত সহজ অঙ্কটা, এতটুকু জানলে তারপরে অঙ্কটা একবারেই সহজ। এবার এই n এর সাথে ভিতরে গুণ করি, তাহলে কত পাবো? n স্কোয়ার প্লাস n ইন্টু এখানে কত পাবো? 2n প্লাস 1 ডিভাইডেড বাই এখানে কত পাবো? 6n কিউব। এবার এগুলো গুণ করে দাও, n স্কোয়ারের সাথে 2n গুণ করলে কত হয়? তো লিমিট আমি লিখতে পারি n টেন্ডস টু ইনফিনিটি। তো 2n গুণ করলে আমি এখানে লিখতে পারি 2n কিউব প্লাস n স্কোয়ার প্লাস 2n স্কোয়ার প্লাস n ডিভাইডেড বাই 6n কিউব। বা n স্কোয়ার আর 2n স্কোয়ারকে যোগ করলে কত হয়? 3n স্কোয়ার। আমরা লিখে যোগ বিয়োগ এগুলো দেখানোর কি আছে। সো লিমিট n টেন্ডস টু হচ্ছে ইনফিনিটি, এটা থাকতেছে আমাদের 2n কিউব প্লাস 3n স্কোয়ার প্লাস n ডিভাইডেড বাই 6n কিউব। এবার দেখো এটা কিন্তু এবার আগের প্রবলেমগুলা, গত ক্লাসে যে প্রবলেমগুলো করেছিলাম না, যে ইনফিনিটি লিমিটের মধ্যে
কি ছিল, যদি আমাদের লিমিট ইনফিনিটি থাকে তাহলে আমরা হর এবং লবের মধ্যে, এই যে লব এবং হরের মধ্যে সবচেয়ে বড় যে পাওয়ারটা আছে সেই বড় পাওয়ারটাকে আমরা হচ্ছে কমন নিব। ঠিক আছে, তাহলে আমি কত লিখতে পারি, লিমিট n স্ট্যান্ডস টু হচ্ছে ইনফিনিটি, সবচেয়ে বড় পাওয়ারটা যদি কমন নেই n কিউব, তাহলে থাকতেছে কত 2 প্লাস 3/n প্লাস n কিউব কমন নিয়ে ফেলছি, তাহলে এখানে 1/n স্কয়ার পড়ে থাকবে ডিভাইডেড বাই নিচ থেকে সবচেয়ে বড় পাওয়ার কত, n কিউবই তো আছে, এটা কমন নেওয়ার কি আছে, কমন নেওয়ার কি চলে। এবার উপরেরটা আর নিচেরটা হচ্ছে কাটাকাটি করে ফেলো। এবার দেখো n এর মানটা তুমি ডাইরেক্টলি এখানে বসাই দাও, কত আসে 2 প্লাস 3/ইনফিনিটি, 3/ইনফিনিটি মানে কত, জিরো না, মানে কোনো কিছু ডিভাইডেড বাই ইনফিনিটি, অ্যান্সার কত, জিরো। তাহলে আমাদের এই পার্টও জিরো, এই পার্টও জিরো, পড়ে থাকবে কত 2, আর নিচে পড়ে থাকবে কত 6, তাহলে অ্যান্সার কত হবে, এটা 1/3, হুইচ ইজ দ্য অ্যান্সার। বুঝতে পারছি, বুঝতে পারছি। বুঝতে পারলে ইয়েস দেখো, ইয়েস, ওকে, ঠিক আছে, ঠিক আছে। তারপরে প্রবলেম, আর মাত্র কয়েকটা প্রবলেম দেখো এইখানে। এটা দেখতে কেমন বিদঘুরে লাগে, বাট জিনিসটা কিন্তু আসলে ইজি। কিভাবে ইজি, দেখো আমাদের তো এই পার্টটা দেখে পোলাপান প্রথমে একটু নার্ভাস হয়ে যায়। এটা আসলে কিছুই না ভাইয়া, এটা একটা সামেশন সাইন, সামেশন মানে যোগ চিহ্ন বোঝাচ্ছে, এবং এই যোগ চিহ্নটা স্টার্ট হচ্ছে কত, আর ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত। তাহলে এটা আমি যদি ভাঙায় লিখি, তাহলে ভাঙায় লিখলে জিনিসটা এমন হয়, লিমিট n স্ট্যান্ডস টু ইনফিনিটি 1/n টু দি পাওয়ার 4, আর এই ভাঙানো এই কঠিন জিনিসটাকে লিখলে এমন লেখা যায় 1 কিউব প্লাস 2 কিউব। এই যে আর এর মান 1 থেকে শুরু হবে, আর এর মান 1 আমি এখানে বসাচ্ছি, বসালাম, তারপরে 2 বসাবো, তারপরে 3 বসাবো, এরকম করে, তাহলে 3 বসালে 3 কিউব, 4 বসালে 4 কিউব, এমন করতে করতে ডট 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 n কিউব পর্যন্ত। তাই এটা বলতো, এটা কি আসলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফল না? তো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফলের ফর্মুলা কি শিখছি আমরা, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, এটা শিখছি আমরা। তো আমরা এই ফর্মুলাটা এখানে ফেলাই দিব, তাহলে হয়ে যাবে লিমিট n স্ট্যান্ডস টু হচ্ছে ইনফিনিটি, ঘনের ফর্মুলা যদি ফালাই দিই তাহলে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এখানে n টু দি পাওয়ার 4 আছে, আচ্ছা এটা উপরে হোল স্কোয়ার দিয়ে দিয়েছি, হোল স্কোয়ার দিয়ে দিলাম, তারপরে আছে তার সাথে 1/n টু দি পাওয়ার 4, ক্লিয়ার। তারপর লিমিট n স্ট্যান্ডস টু হচ্ছে ইনফিনিটি, স্কোয়ারটা যদি মানে লিখে দিই তাহলে কত লেখা যায়, n স্কোয়ার আর হচ্ছে n প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 n টু দি পাওয়ার 4, এইটা, আর এখান থেকে n স্কোয়ারটা আউট। তাই যদি হয়, তারপরের পার্টটা আমরা করতেছি, তারপরের পার্টটা খুবই আসলে ইজি। এখানে লেখা যাবে লিমিট n স্ট্যান্ডস টু ইনফিনিটি, আর এটা কি a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার ডিভাইডেড বাই নিচে আছে হচ্ছে 4n স্কোয়ার। এটা তো একদম ইজি এবং পরিচিত টার্ম, তাই না? ইনফিনিটি লিমিট আছে, তাহলে কি করতে হবে, লব এবং হর থেকে সবচেয়ে বড় পাওয়ারটাকে কমন নিতে হবে, সিম্পল। সবচেয়ে বড় পাওয়ারটা কমন নিয়ে ফেলি, n স্কোয়ার, আমরা সবচেয়ে বড় পাওয়ার, সবচেয়ে বড় পাওয়ারটা কমন নিয়ে ফেললাম, n স্কোয়ার কমন দিলে কত থাকে 1 প্লাস, এটা থাকবে 2/n, এখানে থাকবে 1/n স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে n স্কোয়ার আছে আর এখানটা 4 আছে, আর এখানে লিমিট n স্ট্যান্ডস টু ইনফিনিটি আছে। দেখো n স্কোয়ার স্কোয়ার কাটা কাটলা, এবার ইনফিনিটি মানটা তুমি যদি এখানে বসাই দাও, তাহলে 2/ইনফিনিটি মানে 0, 1/ইনফিনিটি স্কোয়ার মানে 0, তাহলে অ্যান্সার থাকে কত 1, আর নিচে থাকতে হচ্ছে 4, তাহলে এটার অ্যান্সার কত বলো 1/4। বুঝছি রে ভাইয়েরা। এই দেখো একজন হচ্ছে এতক্ষণ পরে এসে হাই বানাচ্ছে, আচ্ছা বুঝছো, বুঝলে ইয়েস লেখো, বুঝলে ইয়েস লেখো, বুঝলে ইয়েস লেখো, ঠিক আছে। আর আমাদের আরেকটা প্রবলেম আছে, মাত্র আরেকটা প্রবলেম। তোমরা যারা এতক্ষণ ধরে ক্লাস করছো, সে কখন আসছি, প্রায় হচ্ছে কটায় আসছে, ক্লাসটা শুরু হচ্ছে 7টার দিকে, মোটামুটি 2 ঘন্টা ধরে যারা ক্লাস করতেছো, সো তাদেরকে অবশ্যই অবশ্যই ধন্যবাদ, তোমরা পাবার যোগ্য আসলে। তো এখানে প্রায় অনেকজনই তো ক্লাস করতেছো আসলে, এখন তুমি হচ্ছে একটু কমেন্টে জানাও যে ক্লাস করতেছো কিনা। ওই যে যেটা বলতেছিলাম, আসলে অফলাইন ক্লাসে তো আমি স্টুডেন্টদের চোখ দেখতে পারি, মুখ দেখতে পারি, তাদের এক্সপ্রেশনটা দেখতে পারি, কিন্তু তোমাদেরকে তো অনলাইনে দেখতে পারি না। এখন তোমার যদি কমেন্ট সেকশনে রেসপন্স না করো, তাহলে আমি কেমনে বুঝবো তুমি বুঝছো কি বুঝো নাই? ঠিক আছে, রেসপন্স করতে হবে। আচ্ছা, আমাদের এটাই মোস্ট প্রবাবলি লাস্ট প্রবলেম। এই প্রবলেমটা আমরা কেমনে সলভ করতে পারি, আমি ভাবছিলাম এটাকে এইচডব্লিউ দিব, বাট না, এটা শেষ করে তারপর হচ্ছে আমি শেষ করে। আচ্ছা দেখো এখানে আসলে কি আছে এই প্রবলেমটাতে,
1 × 3, এটা কিন্তু 1.3 না, 1 × 3, তারপর হচ্ছে প্লাস 2 × 4 প্লাস 3 × 5 প্লাস ডট 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 হচ্ছে n × n+2। দেখো ফরম্যাটটা কেমন, এখানে এক আছে, এক সাথে দুই যোগ করলে কত হয় 3, তাহলে 1 এবং 3 কে গুণ করছি, তারপরে 2 এবং 4 কে গুণ করছি, এমন এমন করে সেটা বাড়তেছে। আচ্ছা, একটা জিনিস কি বুঝতেছো যে আমি যদি এটার অ্যান্সারটা বের করতে চাই, দেখো এটা কেমনে আমরা করতে পারি। আমাদের এখানে আছে কি, এই যে সবগুলোকে যোগ করলে আমাদের ফরম্যাটটা দাঁড়াবে কি জানো, ফর্মুলাটা দাঁড়াবে হচ্ছে n × n+2 ডিভাইডেড বাই n। তাহলে এগুলো কিছুই লেখা লাগবে না আমাদের, আমার লাস্টের পার্টটুকু দেখলেই হবে। লাস্টের পার্টটুকু কি আছে, n × n+2 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের n, এরকম এমন আছে। আর এখানে কত লেখা যাচ্ছে, লিমিট n টেন্ডস টু হচ্ছে ইনফিনিটি। আচ্ছা, আমি এখানে যে কাজটা করলাম, এই কাজটা কি তোমরা বুঝতে পারছো? বুঝতে পারলে আমাকে একটা কমেন্টে জানাও তো, বুঝতে পারছো কিনা আসলে। দেখো বিষয়টা আসলে কি, আমি এমনি না, একটু ভাঙে লিখি, ভাঙে লিখলে আরেকটু তোমাদের ক্লিয়ার হয়ে বোঝা যাবে। দেখো আমি আসলে এটা লিখতে চাচ্ছি যে এই উপরের পার্টটা তোমাদের ভেজাল লাগবে, 1 মানে 1 × 3 প্লাস 2 × হচ্ছে 4 প্লাস 3 × 5 প্লাস ডট 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 প্লাস n × n+ হচ্ছে 2, এমনই তো না? এখন এই পুরো জিনিসটাকে আমি কেমনে লিখতে পারি বলো তুমি যারা, এই দেখো n এর সাথে n গুণ করে দিই, এটা লেখা যায় হচ্ছে n², n এর সাথে 2n গুণ করে দিই, 2 গুণ করতে হবে কত, 2n। এখন দেখো এই যে টোটাল সবগুলোকে যে যোগ করলাম, এই যোগ করা মানে কি আসলে, এই যে সামেশন অফ n² করা আর সামেশন অফ হচ্ছে 2n টা করা, ফর্মুলা আসলে এইটাই, বুঝছো? মানে এতটুকু কাজ করতে পারলে তোমাদের আসলে কাজটা শেষ, ঠিক আছে? এই যে টোটাল, এই টোটাল জিনিসটাকে আমি আসলে এইভাবে লিখতে পারি, টোটাল জিনিসটাকে আমি আসলে এরকম লিখতে পারবো, সামেশন অফ n² প্লাস হচ্ছে 2 × সামেশন অফ হচ্ছে n। এই জিনিসটা কি তোমাদের বোঝা গেছে? এই জিনিসটা কি তোমাদের বোঝা গেছে? বুঝতে পারছো? মানে কিছুই না ভাইয়ারা, এই যে এই সবগুলাকে n পর্যন্ত সবগুলোটা যোগ করলে এটার আনসারটা আসলে এটা আসে, সামেশন অফ n² প্লাস 2 × সামেশন অফ n। তো কেমনে বুঝলাম, আমি লাস্টের পার্টটুকু, এই সাধারণ টার্মটুকুকে আমি ধরলাম, এই সাধারণ টার্ম। আচ্ছা, এইটা দিয়ে তো সবগুলোর প্রকাশ করা যায়, তাই না? অবশ্যই, কারণ দেখো আমি যদি n এর মানটা 1 বসাই, 1 বসাইলে এটা কত হয়, 1 × 3 আসে। এদের মানটা যদি এখানে 2 বসাই তাহলে 2 × 4 আসে। এই যেখানে আমি বসাচ্ছি, এদের মানটা যদি এখানে 3 বসাই তাহলে 3 × 5 আসে, তাহলে সবগুলোই তো আসে, আসে তো। এটা দ্বারা কি সবগুলোকে প্রকাশ করা যায়? অবশ্যই যায়। তো এটাকে আমি জেনারেল টার্ম বলতে পারি? অবশ্যই পারি। তাহলে এখন বলো তো, এই জেনারেল টার্মটার সামেশনটাই তো এটা, এগুলা সবগুলা, বুঝছো? মানে সামেশন অফ n × n+2, অর্থাৎ এটাই তো আমাদের সবগুলোর যোগফল, সামেশন অফ n × n+2, এটাই তো সবগুলোর যোগফল। এটার আমি এখন সামেশন ভাগ ভাগ করে দিতে পারবো না, সামেশন অফ n² লিখতে পারবো প্লাস সামেশন অফ 2n লিখতে পারবো? অবশ্যই পারি। তাহলে আমরা এখন এই জিনিসটা এখানে প্রতিস্থাপন করে থাকি, লেখা যায় কত, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এই টোটাল টার্মটা আমি লিখতে পারি সামেশন অফ n² প্লাস 2 × সামেশন অফ n ডিভাইডেড বাই এখানে আছে হচ্ছে n। বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানো তো। বুঝতে পারছি? আচ্ছা বলো, একটু কমেন্টে জানো এতটুকু বুঝতে পারছো কিনা। আচ্ছা, তারপর এবার আমি লিখি, এবার আমি যদি লিখি যে লিমিট n স্ট্যান্ডস টু হচ্ছে ইনফিনিটি, সামেশন অফ n² ডিভাইডেড বাই n³, এই জিনিসটা কেমনে লেখা যাবে, প্লাস 2টাকে সামনে আনলাম, আবার লিখতে পারবো লিমিট n স্ট্যান্ডস টু হচ্ছে ইনফিনিটি, সামেশন অফ n ডিভাইডেড বাই হচ্ছে n³, জাস্ট ভাঙা লিখলাম আর কি, আর কিছু না। এবার এই পার্টটা তোমাদের এখন পারতেই হবে, কারণটা কি দেখো তো, এখানে কি দেওয়া আছে, সামেশন অফ n² দেওয়া আছে। সামেশন অফ n² মানে কি, সামেশন অফ n² মানেটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল। সামেশন অফ n মানে কি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফলের ফর্মুলাটা আমরা কি দেখলাম, আমরা এটা দেখছি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি আছে, বর্গের যোগফলটা কত, n × n+1 × 2n+1 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 6, আর নিচে কত আছে, নিচে আমাদের n³ আছে, তারপর প্লাস লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, সামনে একটা 2 ছিল, আর এখানে আছে কত,
n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল না, এই যে উপরেরটা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, এটা কত হবে? এটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 2n কিউব, এরকম। ওকে, তারপরে পুরোটা সলভ করে দিয়ে, সলভ করা উচিত হয় না যদিও, কারণ বাকিটা তোমরা পারবা আসলে, তাও করে দিচ্ছি। আমি গুণ করে দিলাম, তাহলে উপরে পাবো n স্কোয়ার প্লাস n ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6n কিউব, 6n কিউব প্লাস এখানে থাকতেছে 2 ইন্টু লিমিট n স্ট্যান্ডস টু হচ্ছে ইনফিনিটি, এখানে আমরা কত পাবো? n স্কোয়ার প্লাস n ডিভাইডেড বাই হচ্ছে 2n কিউব, এমন। তারপর লিমিট n স্ট্যান্ডস টু হচ্ছে ইনফিনিটি, n স্কোয়ারের সাথে 2n গুণ করলে হবে 2n কিউব প্লাস n স্কোয়ার প্লাস এখানে আমরা পাবো হচ্ছে 2n স্কোয়ার প্লাস n ডিভাইডেড বাই 6n কিউব প্লাস 2 ইন্টু লিমিট n স্ট্যান্ডস টু লেখা যায় ইনফিনিটি, এটা লিখতে পারবো n স্কোয়ার প্লাস n ডিভাইডেড বাই 2n কিউব, এরকম। এবার আসো, ইনফিনিটি লিমিট আসছে না, তাহলে কি করতে হবে? লব এবং হরের সবচেয়ে বড় পদটা কমন নিতে হবে, এখানেও লব এবং হরের সবচেয়ে বড় পদটা কমন নিতে হবে। তুমি যদি কমন নেও, কমন নিলে আলটিমেটলি অ্যান্সার এখানে আসবে কত জানো? এটা আসবে 2/6। আচ্ছা, কমন নিয়ে দেখাই, লিমিট সব ভেঙে ভেঙে করাচ্ছি। উপরে n কিউব আমরা কমন নিব, n কিউব কমন নিলে, আর এটা ভালো করে লিখি, n কিউব কমন নিলে থাকে কত? 2 প্লাস 1/n প্লাস 2/n প্লাস 1/n স্কোয়ার ডিভাইডেড বাই, নিচে আমাদের একটা n কিউব আছে এবং হচ্ছে 6 আছে, এটা তো করলাম একটু আগে, একই রকম অঙ্ক। তারপর প্লাস এখানে আমাদের 2 থাকলো, আর লিমিট n স্ট্যান্ডস টু আমাদের ইনফিনিটি। উপরেও দেখো, যে উপরে সবচেয়ে বড় পদটা কি? n স্কোয়ার না, তো আমি n স্কোয়ারটা কমন নিচ্ছি, থাকতেছে কত? 1 প্লাস 1/n ডিভাইডেড বাই, নিচে সবচেয়ে বড় পদটা n কিউবই আছে, এরকম কমন নিয়ে ফেলো। তাহলে দেখো, এখান থেকে n স্কোয়ার আর এখান থেকে n স্কোয়ার কাটলে শুধুমাত্র n থাকে। আলটিমেটলি আমাদের অ্যান্সারটা তাহলে কি দাঁড়াচ্ছে? আমি যদি এবার লিমিটের মানটা বসাই দিই, এই যে ইনফিনিটি যদি এখানে বসাই দিই, তাহলে এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এটাও 0, পড়ে থাকবে শুধুমাত্র 2/6। প্রথমটাতে পড়ে থাকতেছে 2/6, দেন প্লাস 2 ইন্টু, এর পরেরটাতে ডাইরেক্ট আমি ইনফিনিটি বসাই দিলে দেখো এটা আমাদের 0 হয়ে যাচ্ছে, এবং এখানে ইনফিনিটি বসাই দিলে 2 ইন্টু ইনফিনিটি মানে হচ্ছে ইনফিনিটি, তাহলে 1 ডিভাইডেড বাই ইনফিনিটি মানে কত? 0। তাহলে এই পুরো পার্টটা আমাদের কত? 0, কারণ এখানে ইনফিনিটি দ্বারা ভাগ হচ্ছে। তাহলে আমি এখানে আলটিমেটলি পাচ্ছি 1/ইনফিনিটি, 1/ইনফিনিটি মানে কত? 0। তাহলে এই পার্টটা 0 হয়ে গেল, তাহলে থাকলো কত? 2/6, আর 2/6 এর आंसर কত? 1/2। এটাই হচ্ছে আমাদের आंसर। শেষ, মোস্ট প্রবাবলি আমাদের আজকের মতো ক্লাস শেষ। তোমরা আগের অঙ্কটা যে করলাম, এটা কি বুঝতে পারছো কিনা? এই কঠিন কঠিন জবাব দিচ্ছে তো এই মেহুকে, হ্যাঁ বাংলা ক্লাসই হচ্ছে আসলে, ঠিক আছে। কি ক্লাস হচ্ছে? যে একজন বলছে যে মার্চে যাওয়ার ক্লাস হচ্ছে, আরেকজন বলছে যে বাংলা ক্লাস হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি এটা চাইনিজ ক্লাস নিচ্ছিলাম এতক্ষণ ধরে। তোমরা সবাই বুঝছো? তোমরা যদি বুঝে থাকো তো তোমাদের চাইনিজ বিষয় কনফার্ম, ঠিক আছে। ওকে ওকে, শেষ, আজকের মতো ক্লাস শেষ আমাদের। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে ডিফারেন্সিয়েশনটা শুরু করব। তার আগে এখানে মনে হয় দুইটা থিওরি বাকি ছিল, বাকি আছে আর কি। একটা হচ্ছে তোমার স্যান্ডউইচ থিওরেম। আমার মনে আছে আমাদের যখন বুয়েটের পরীক্ষা দিই আমি, বুয়েট অ্যাডমিশন টেস্টে স্যান্ডউইচ থিওরেম থেকে একটা অঙ্ক আসছিল, ঠিক আছে। এটা কেউ কেউ পারছে, কেউ কেউ পারে নাই। তো এরপরে আমাদের কেতাবউদ্দিন স্যারের বইতে এই স্যান্ডউইচ থিওরেমটা হচ্ছে ইনক্লুড করছে আর কি। তো আমি তোমাদের স্যান্ডউইচ থিওরেমটা দেখাই দিব, কারণ লিমিটের দেখবা যে অঙ্কগুলো যেগুলো তুমি কোনো টাইপে মিলাইতে পারতেছো না, সেই অঙ্কগুলা কিন্তু এই যে স্যান্ডউইচ থিওরেম দিয়ে আসলে করতে হয়। তো আমাকে স্যান্ডউইচ থিওরেমটা শেখাইতে হবে, ওটা আমি শেখাবো। আর আরেকটা হচ্ছে এল হসপিটাল রুল, যেটা বারবার বলতেছি, এইটা কিন্তু আমি একটু পরে শিখাবো, মানে তোমাকে ডিফারেন্সিয়েশনটা শেখানোর পরে তারপর আমি ব্যাক করে এসে হচ্ছে এল হসপিটাল রুলটা শিখাবো, ঠিক আছে। তো আর কয়টা ক্লাস লাগতে পারে? আমি তো লাইভে হয়তো বা তোমার 3টা ক্লাস লাগতে পারে, 3টা বা 4টা। আর এমনি রেকর্ডের ক্লাসগুলো আমি তোমাদেরকে আপলোড করে দিব আর কি, ঠিক আছে। ওয়েবসাইট থেকে দেখতে পারবা। তো ওগুলো হচ্ছে আমার পরীক্ষাটা শেষ হলে আমি তাড়াতাড়ি আপলোড করে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, এখন যাও, এখন তোমাদের খেলা হচ্ছে না, সো খেলার হচ্ছে ম্যাচ দেখে আসো। আর এতক্ষণ ধরে তোমরা যারা ক্লাস করছো, আসলে এই যে প্রায় 40 জনের মতো ক্লাস করতেছো এখনো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই পরিশ্রমটা সার্থক হবে ইনশাআল্লাহ।
ভালো থাকো, আসসালামু আলাইকুম।